গরুর মতো যেরকম আমরা কুরবানির গরু যেরকম উঠে গেলে তাকে আবার টেনে হিস্ট্রে নিয়ে আসি, আমার পরিবারের সদস্যদেরকে পুলিশ টেনে হিস্ট্রে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আজকে তোর বাবা বেঁচে থাকলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখ। একজন সন্তান হিসেবে এর চেয়ে বড় ভার আর কিছু হতে পারে না। একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর পডকাস্টে আপনাদের সাথে আছি আমি সাজিদ সরকার। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউদ্দিন বাসিত। জিয়াউদ্দিন বাসিত, আপনাকে স্বাগত একাত্তর পডকাস্টে। আসসালামু আলাইকুম। জিয়াউদ্দিন বাসিত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেই ফ্যাসিস্ট আমল থেকেই এই রাজনীতির সাথে অর্থাৎ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। সেই সময়ের গল্প যেমন জানব, একই সাথে জুলাই আন্দোলনে তার যে অবদান ছিল, তার যে ভূমিকা ছিল, সেই সব বিষয়গুলোও জানবো আমরা তার কাছ থেকে। বাসিত, একটু বলবেন শুরুতে এই ফ্যাসিস্ট আমলে রাজনীতি করার সময়টি কেমন ছিল এবং সেই সময়ের গল্পটি একটু আমরা জানতে চাই। অর্থাৎ সেই গল্পের সাথে নানা কষ্ট যেমন জড়িয়ে আছে, একই সাথে আনন্দের অনুভূতিও জড়িয়ে আছে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা একাত্তর টিভিতে আজকের এই পডকাস্ট দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের আনন্দের গল্প নেই বললেই চলে। সবসময় বেদনা, কষ্ট, অসীম শ্রম, ঘাম, আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, কারো অন্তরীণ থেকে শুরু করে সকল কিছু আমাদেরকে ফেস করতে হয়েছে। অসংখ্য দিন আমাদের কেটেছে না খেয়ে, না পড়ে, না ঘুমিয়ে। আমরা অসংখ্য দিন ঘুমিয়েছিলাম রাস্তায়, পার্কে, স্ট্রিট চিলড্রেনদের সাথে গল্প করে সময় কাটিয়েছিলাম। আমরা সিকিউরিটির এটিএম বুথে সিকিউরিটির সাথে বসে বসে গল্প করে সময় কাটিয়েছিলাম রাত। এরকম অসংখ্য দিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের মুখোমুখি হতে হয়েছে এবং তার ফলশ্রুতিতে আমাদের অনেক সময় পরিবারের সাথে সময় দেওয়া হয়নি, আমাদের অনেক সময় বন্ধুবান্ধবদের সাথে সময় দেওয়া হয়নি। এটা একটা বিভীষিকাময় জীবনের মতো ছিল এবং মনে হচ্ছিল যে একটা ভূখণ্ডকে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করে সাধারণ মানুষের ভোটাধিকার, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতা এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের ক্ষেত্রে যৌক্তিক সকল স্বাধীনতাকে আমরা এবং সকল দাবিকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই জন্যই আমাদের সবসময় কার্যক্রমগুলো নির্বিঘ্নে ছিল। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত যখনই হয়েছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরেই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা মসনদে ছিল। এই সময়টুকুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যখন যেতাম প্রতিনিয়তই ছাত্রলীগের রোষানলের মুখে পড়তে হতো। বিশেষ করে আমি প্রথম ছাত্রলীগের হাতে যখন হামলার শিকার হই তখন মাত্র বিশ্ববিদ্যালয় জীবনের 7ম দিন। জাস্ট আমি খেলার জন্য আমি বললাম যে ভাই আমি একটু খেলতে চাই। সেখানে একটা বাকবিতণ্ডা হচ্ছে, সে তার পেশি শক্তি এবং তার দল ক্ষমতার যে প্রভাব অতীতে তারা দেখিয়েছে শেষ দিন পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত, সেটাই আমাকে প্রদর্শন করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তারপরে আমি সেই সময় প্রতিবাদ করেছি। সেই সময় কি তারা জানতেন তখন আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত না, জাস্ট বিশ্ববিদ্যালয়ের 7 দিন মাত্র ভর্তি হয়েছি, বাট আমার ধ্যান ধারণা সব কিছুই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি সম্মান সর্বোচ্চ। এবং আমরা তখন তো বিশ্ববিদ্যালয় মাত্র ভর্তি হয়েছে, রাজনীতি শুরু করিনি, তখনই আমার উপর ছাত্রলীগের এরকম একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে হামলা হয়েছে। পরবর্তীতে আমি যখন রাজনীতিতে ইনভলভ হই এবং আস্তে আস্তে আমরা অ্যাক্টিভিটিস শুরু করি বিশ্ববিদ্যালয়ের মাঠে, আবারও সেই খেলা নিয়ে, তখন আমি ছাত্রদল হিসেবে পরিচিত এবং ইতিমধ্যে সবাই জেনে গেছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের জিয়াউদ্দিন বাসিত ছাত্রদল করে। এটা অলরেডি ছাত্রলীগের তখনকার সময়ের নেতা থেকে শুরু করে সকল সংগঠন অলরেডি জেনে গেছে এবং আমরা যে কার্যক্রমগুলো করতাম, চেষ্টা করতাম যে বিশ্ববিদ্যালয়ে থাকার, সেটা ছাত্রলীগ কখনোই সহ্য করতো না। ক্যাম্পাসে আমাকে বারবারই আঘাত করা হয়েছে। তারপর খেলার মাঠে যে আঘাতটা করেছে, কোপ দিয়েছিল রামদা দিয়ে। এটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমি ছাত্রদল করি, ছাত্রলীগের কাছে মনে হতো যে অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে, বিশেষ করে আমাদের ছাত্রদল, মনে হতো যে আমরা ভিন গ্রহের প্রাণী, অন্য দেশ থেকে এসেছি, আমরা আসলে এই দেশের ওইতে থাকে না যে উদ্বাস্তু টাইপসের, আমাদেরকে তারা তাই মনে করতো। আমাকে নির্মমভাবে হকি স্টিক দিয়ে মেরেছে, পরবর্তী রামদা দিয়ে কোপ দিয়েছে, এখনো সেই দাগটা এখনো। এটা কি ক্যাম্পাসে? এটা আমাদের বিশ্ববিদ্যালয় খেলার মাঠে।
সেই ঘটনাটা একটু বলবেন? ক্যাম্পাসের পাশে সেই ঘটনাটা বিশেষ করে আমি যদি আপনাকে বলতে চাই, একদম ভেরি সিম্পল। জাস্ট খেলার মাঠে যে আনন্দ হচ্ছে না, টিজ হচ্ছে না, একজন ভালো খেলতেছে না, আমি ফিনান্স ডিপার্টমেন্ট আর হচ্ছে তখন সেদিন খেলা হচ্ছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর মার্কেটিং ডিপার্টমেন্ট। আমি খেলাটা দেখতে গিয়েছি, কারণ আমাদের সেটা বিজনেস ফ্যাকাল্টি T20 টুর্নামেন্ট চলছিল, তো আমি ফিনান্স ডিপার্টমেন্টের থেকে খেলছিলাম। পরে আমি খেলা দেখতে গিয়েছি, খেলা দেখতে গিয়ে যখন ওই একটু বললাম যে ম্যানেজমেন্ট জিতলে আমাদের জন্য লস, বাট মার্কেটিং জিতলে লাভ হবে। তো আমি পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম যে যেইভাবেই হোক মার্কেটিং জিতুক, এই কথা বললাম। ম্যানেজমেন্টে যখন ছাত্রলীগের শিক্ষার্থীরা ছিল এখানে শুনে আমাকে তো চিনে, আমি ছাত্রদল করি, এটাই তখনই আমার দিকে তারা খুব রক্তচক্ষু দিয়ে তাকিয়েছিল। পরে তবু আমি আমার সাপোর্ট চালিয়ে গিয়েছিলাম, সাপোর্টটা একটা হাসতেছি। আর ওরা তো আমাদের সমসাময়িক ইমিডিয়েট সিনিয়র ব্যাচমেট, 2-3 ব্যাচ সিনিয়র, এরকম এক ব্যাচ জুনিয়রও ছিল। তো আমি ওদের স্বাভাবিক প্রক্রিয়ায় হঠাৎ করে তারা যখন আমি মানে ওদের এক উইকেট গেছে, যাওয়ার পর আমি তাদের হাততালি দিছি। ছাত্রলীগের একটা ছেলে ছিল, নাম হলো শিশির, সে আমাকে উঠে চেয়ার দিয়ে বাড়ি মারছে মাথার মধ্যে। তো আমরা স্বভাবতই শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে গড়া মানুষ, আমাদের প্রতিবাদ করার যে শক্তি সেটা সামর্থ্য দিয়েই করার চেষ্টা করি। দাঁড়িয়ে বললাম, এটা করছো কেন? যখন বললাম এই তুই ছাত্রদল করো, সেই কথা বলে মানে আপনার এই কথা বলার সাথে সাথেই আপনার যে বিভিন্ন প্রাণী থাকে না, তারা মৌমাছি ঝাঁকের মতো ধরে এক এক করে আমাকে এক এক করে এই নির্মম নির্যাতন মারতে মারতে মাঠের এই মাথা থেকে ওই মাথা নিয়ে গেছে, এবং খেলার চলাকালীন সময় স্টাম্প উঠিয়ে মারছে এবং হকি স্টিক। তারপরে না, এই খেলাটা মারামারিটা তখন বন্ধ হয়ে গেছে, খেলা শেষ হওয়ার পরে আবার অতর্কিত হামলা করেছে। এই তখন তারা রামদা হকি স্টিক নিয়ে এসে আমার উপর আবার হামলা করেছে, এখানে এখনো কোপের দাগ আছে। এরপর আবারও আপনি কি হলে থাকতেন? না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল না থাকার কারণে আমি সবসময় আমার ফ্যামিলির সাথেই থাকতাম। ফ্রম দ্য বিগিনিংয়ে আমি আমার পরিবারের সাথে, যেহেতু আমার পরিবার ঢাকায় অবস্থান করে, সেই কারণে আমি আমার পরিবারের সাথেই থাকতাম প্রথম দিন থেকে। তবে বিভিন্ন সময় এই ঘটনার পরে কি ক্যাম্পাসে ঢোকার বাধা বা ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হলো বা কোনো? এই ঘটনার পরে তো আমি 7 দিন আমার বাসায় যাইনি, ক্যাম্পাস থাক দূরের কথা, মানে ফ্যামিলিকে দেখাতে চাইনি যে আমি এভাবে আহত হয়েছি। এটা তো আমি আমার নিজের বাসায়ও যাইনি। আমার 2 দিন ছিলাম আমার এক সিনিয়র ভাইয়ের বাসায়, আর 3 দিন আমার এক বন্ধুর বাসায় ছিলাম। আরও একজন 2, মানে 3 ভাগে আমি ছিলাম, এটা আমার মনে আছে। যেন যতদিন পর্যন্ত ব্যান্ডেজটা খোলা যায় আর কি, তখন পর্যন্ত। এরপরে ছোট্ট একটা ব্যান্ডেজ ছিল, বাসায় গিয়েছিলাম, আম্মু জানতে চাইছিল, বাবা জানতে চাইছিল, বলেছিলাম যে একটু পড়ে গেছিলাম খেলতে গিয়ে। তারা জানে আমি খেলা খুব পাগল ছিলাম, যে খেলাধুলা দেখতাম। তো তাহলে ছাত্র রাজনীতির শুরুতেই প্রথম এই ধাক্কা। এরপর ক্যাম্পাসে অর্গানাইজ করতে গিয়েছি। অর্গানাইজটা মানে কি, নতুন আসছে মেবি 6 ব্যাচ আসছে ইউনিভার্সিটিতে, তখন ওই সময় বা 7 ব্যাচ অর্গানাইজ করতেছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের 4-5 জন আমাকে দেখছে যে আমি নতুন শিক্ষার্থীদের সাথে কথা বলতেছি। তাও আমরা কিন্তু ক্যাম্পাসের বাইরে রাজনৈতিক চর্চা তখন অল্প অল্প করতে পারতাম। ঘটনাটা কত সালের? এটা প্রথমটা ছিল 11 সালের, আর এখন যেটা বলছি এটা 12 শেষ দিক দিয়ে 13 শুরুতে। এই সময় কিন্তু ক্যাম্পাসে আমরা যাইতাম, যেতে পারতাম। আমরা বিশেষ করে ক্যাম্পাসে যেতে পারিনি 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে, ওই স্বাভাবিক কার্যক্রম আর আমরা করতে পারিনি। তখন সব কিছুই ওরা অস্বাভাবিক করে ফেলেছে। তো ওরা যখন আমি যখন কথা বলছিলাম, তখন জুনিয়র ওর ডিপার্টমেন্টের একটা ছেলে ছিল, অতর্কিত বাবা হামলা করেছে আমার এই যে নাকের এখানে এখনো দাগ আছে, দেখবেন কানের এখানে এখনো দাগ আছে। ওরা আমাকে মানে আমি হয়তো মানে স্প্রাইট অথবা কিছুর একটা বোতল দিয়ে আমার কানের মধ্যে মারছে, আর এখানে ঘুষি মারছে, ইচ্ছা মতো মারছে আমাকে একদম। আমার মনে আছে যে রেসলিং যেরকম হয় সেরকম আমাকে ঘুষিয়েছে। সুতরাং এরকম কে কে ছিল এটা কি মনে আছে এখন? ছিল আপনার কামরুল ছিল, তারপর হচ্ছে শাকিল ছিল, যে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি, মনে আছে আপনার? আর শাকিলের বন্ধুরা বেশি ছিল। শাকিলের একটা বন্ধু ছিল, ছাত্রলীগের নামটা আমি মেনশন করতে মনে করতে পারতেছি না। তারা কিন্তু পরে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি হয়ে সবাই কারাগারে গিয়েছে, এখন তাদের কারাগারে আছে। এবং আমাদের ইমিডিয়েট জুনিয়র ছিল ইব্রাহিম আর কানন, এরা 2 জন আমাকে মাঠেও আমাকে হামলা করেছে আমার উপরে। ইব্রাহিম কানন আবার এই ক্যাম্পাসে যখন অর্গানাইজ করেছে তখনও হামলা করেছে, মানে 2 টাইমস তারা আমাকে হামলা করেছে। এটা আমার 2 ব্যাচ জুনিয়র, তারা 6 ব্যাচ ইউনিভার্সিটি। তো এইভাবে বারবারই নির্যাতনের শিকার হয়েছি।
ক্যাম্পাসে গেলে ক্লাস ঠিক মতো করতে পারতাম না, ক্লাসে গেলেই তখন হোয়াটসঅ্যাপ বা ভাইবার এগুলো ছিল না, তেমন একটা অ্যাভেলেবেল ছিল না। আর মেসেজ, মোবাইলের মেসেজ দিত, তুই এখনই ক্যাম্পাস থেকে বের হয়ে যা, না হলে কিন্তু তোর আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। এভাবে আমাদেরকে আতঙ্কিত করতো। এবং আমরা এই সময়টুকুতে যে সাহসের সাথে রাজনীতিটা বা রাজনৈতিক চর্চাটা করব, এই সুযোগটা ওরা দিত না। মানে ওরা নিজেদেরকে স্ট্রেট মনে করতো, এবং তারা মনে করতো যে বিশেষ করে 12 সালে যখন সংসদে তত্ত্বাবধায়কের বিলটা যখন আপনার বাতিল হয়েছে, তখনের পর থেকে ছাত্রলীগের চেহারাটা অন্যরকম হয়ে গেছে, এবং তারা নিজেদেরকে একদম সুপিরিয়র ভাবা শুরু করেছে, এবং ওয়ান পার্টি হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার কার্যক্রম শুরু করেছে। তার পরবর্তী 5 আগস্ট পর্যন্ত তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছে। যখনই সংসদে তত্ত্বাবধায়ক বিলটা বাতিল হয়েছিল, তখন থেকেই আপনার ছাত্রলীগ বেশি ডেসপারেট হয়ে গেছে। তো এইভাবে নির্যাতন হতাম। এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে শাকিল, যে আজকে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি, সে এমন কোনো দিন নাই আমাকে না ধরে। আমি একটু আব্বু ভাইয়া ওনারা দুজনই আর্ন করতো। আব্বু সরকারি চাকরি করতো, ভাইয়া তখন একটা ভালো প্রাইভেট ব্যাংকের হাই রিমিনারেশনে জব করতো। তো দেখা যাচ্ছে যে ভাইয়া আমাকে অনেক টাকা দিত, আব্বুও দিত। তো দেখা যাচ্ছে যে আমি একটু ভালোভাবে চলতাম। এই শাকিল আমার কাছ থেকে বেনসন সিগারেট নাই, জোর করে টাকা নিয়ে কত তোর সিগারেট কিনে দিবি 1 প্যাকেট, তাহলে তুই ক্যাম্পাসে ঢুকতে পারবি। এরকম আমার থেকে অসংখ্য দিন সে আমাকে এইভাবে শাকিলই নির্যাতন করেছে মানসিকভাবে, এবং আমার পকেটে যাই টাকা পাইতো সব নিয়ে যাইতো। এরকম আর কি ওদের মানে আমি একজন বলছি এরকম তাদের অ্যাটিচিউড ছিল। তারা এইভাবে আমাদেরকে নির্যাতন করতো, এইভাবে আমাদেরকে মানসিকভাবে টর্চার করতো। পরীক্ষার সময় সবচেয়ে বেশি করতো। পরীক্ষা দিতে যাইলে তখন পরীক্ষা যেন না দিতে পারি এরকম একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতো। এমন অনেক দিন হয়েছে আমি আমার বিশ্ববিদ্যালয়ের টিচারদের টেবিলের নিচে লুকিয়েছিলাম। আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকদিন আগে আমার এক শিক্ষক সেটা স্মৃতিচারণ করেছিল যে কাজী জিয়াউদ্দিন বাসেদ ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়েছে, যে তাকে আমি অসংখ্য দিন আমার টেবিলের নিচে লুকিয়ে রেখেছিলাম। এমনও হয়েছে যে আমি আমার ডিপার্টমেন্টের যে 4th শ্রেণীর কর্মচারী, উনি যেই চেয়ারে বসে সেই চেয়ারের পেছনে আমি লুকিয়েছিলাম। ছাত্রলীগে আমাকে খুঁজতে আসতো মারার জন্য, আমাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার জন্য। এবং আমাদের কয়েকজন টিচার সম্পূর্ণভাবে, বিশেষ করে 3জন টিচার আমাকে সবসময় ডিপার্টমেন্টের ছাত্রলীগের অত্যাচার থেকে বাঁচানোর জন্য অনেকভাবে সহযোগিতা করেছিলেন। সুতরাং এবং অফিস 12 সালের কথা শুনছিলাম, সেই সময় আপনি কি ছাত্র দলের ইতিমধ্যেই কোনো পোস্টে? আমার কখনো পোস্ট ছিল না, কিন্তু আমার অ্যাক্টিভিটিস, আমার পারফরমেন্স ছিল। দেখা যাচ্ছে যে নেতৃত্বের প্রতি এবং সংগঠনের প্রতি যে ভালোবাসা, এবং আমরা অর্গানাইজ, কারণ আমরা বিশ্বাস করি একটা সংগঠন চালিকা শক্তি তখনই হবে যখন নিউ ব্লাড আমাদের কাছে আসবে। এইটা, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে আমরা অনেক পড়াশোনা করতাম, আমি অনেক পড়াশোনা করেছি। এবং উনি প্রশিক্ষিত কর্মী কিন্তু রাজনৈতিক দলের প্রাণ। তখন এটা প্রশিক্ষণ দেওয়ার জন্য তো বিভিন্ন রাজনৈতিক চর্চা করতে হয়। এই চর্চার মধ্যে থাকতাম দেখে ক্যাম্পাসে পরিচিত হয়ে গেছি যে ও ছাত্রদল করে। এবং আমি বুক ফুলিয়ে মানে ছাত্রদলটা ধারণ করতাম যে আমরা ছাত্রদল করি, কি হয়েছে। আমরা ওই যে লুকিয়ে থাকতাম না, গুপ্ত থাকতাম না, আমরা বলতাম ছাত্রদল করি, অসুবিধা নাই। এবং আমরা ক্যাম্পাসে তখনকার সময় আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি যেতে পারতো। 12 সালে 13 সালে 5 জানুয়ারি নির্বাচনের পরে এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো দেখা যাচ্ছে আমরা তখন ওপেন ওনাদের সাথে যাইতাম, তখন তো দেখতোই তারা, এবং ওনাদের মিছিলে থাকতাম, ওনাদের সাথে হাঁটতাম, আমাদের কাঁঠাল তলায় বসতাম, এবং বিভিন্ন জায়গায় গিয়ে বসতাম, বিভিন্ন ফ্যাকাল্টির নিচে গিয়ে বসতাম, জুনিয়র অর্গানাইজ করতাম। সে একটা ছেলেকে অর্গানাইজ করার জন্য তার সাথে যখন আড্ডা বলে ছাত্রদল বলি, সে যদি ছাত্রদল না করে ছাত্রলীগকে বলে দেয়, উনি তো ছাত্রদলের নেওয়ার জন্য আমাকে এই মোটিভেট করছে। তো দেখা যাচ্ছে এইভাবেই জেনে গেছে। তখন পদবীর ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল রাজনৈতিক চর্চার কারণে আমরা প্রস্ফুটিত হয়েছিলাম যে আমরা ছাত্রদলের মানে ঘোর অ্যাক্টিভিস্ট। এভাবে আমাদের সময়গুলো কেটেছে। এবং আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কখনো বিশ্ববিদ্যালয়ে যে আনন্দ, বিশ্ববিদ্যালয়ের যে উচ্ছ্বাস থাকা দরকার, বিশ্ববিদ্যালয়ে যে আমাদের পরিকল্পনা মাফিক কাজ করা দরকার, এই একাডেমিক কার্যক্রমগুলো ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আমার রেজাল্ট কিন্তু ফার্স্ট সেমিস্টারে অনেক ভালো ছিল। আর আপনার সিজিপি খুবই ভালো ছিল। আমি প্লেসেও ছিলাম, কয়েকজনের মধ্যে ছিলাম। পরে আস্তে আস্তে যখন বিঘ্ন ঘটতো, তো এটা হতে রেজাল্টও খারাপ হতো। তবুও রেজাল্ট শেষ দিন পর্যন্ত অনেকগুলো ইমপ্রুভমেন্ট দিতাম, পরীক্ষা দিতে পারতাম না। তবে এই আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে, আমার ডিপার্টমেন্টের
স্যাররা আমাকে খুবই সহযোগিতা করেছে। প্রফেসর মঞ্জুর মোর্শেদ ভুইয়া, ডক্টর বাইজিদ আলী, ওনার দুইজন আমাকে প্রচুর, ডক্টর ওমর ফারুক, এই তিনজন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার সকল ক্ষেত্রে। একাডেমিকে লেগে আমি যেন ড্রপ আউট না হই, তারপর আমার যেন রেজাল্টটা, যেমন আমি কেন স্যারদের আমার প্রতি উইকনেস ছিল, এমনিতেই স্যারদের ভালোবাসা ছিল। একে হচ্ছে আমি আমার ক্লাসে নির্বাচিত ক্লাস ক্যাপ্টেন ছিলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার পর্যন্ত। পরে যখন রাজনৈতিক পরিচয় হয়েছে সেটাও ইফেক্ট পড়ছে, যখন রাজনৈতিক পরিচয় সবাই জেনে গেছে সেটাও আমি আর থাকতে পারিনি। আর আমার ডিপার্টমেন্টের ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে পরবর্তীতে শেখ জয়নুল আবেদিন রাসেল, ওর দ্বারা, ও আমার ব্যাচমেট, আমার ডিপার্টমেন্টের অসংখ্য ট্যুরে আমরা গিয়েছি একসাথে, ডিপার্টমেন্টের হয়ে। ডিপার্টমেন্টের ট্যুর আয়োজন করতো বার্ষিক, ওগুলোতে যেতাম। কিন্তু তবুও ও যখন মানে ছাত্রদল ছাত্রলীগ ইস্যু যখন আসতো, তখনও আমাকে মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক সকলভাবে, একাডেমিক সকলভাবেও আমাকে মানে প্রেশারে রাখতো, অত্যাচারে রাখতো। তো এইটাই ওকে আমি মনে করতাম আমার বন্ধু, ব্যাচমেট, ডিপার্টমেন্টের ক্লাস, কিন্তু ও কখনো আমাকে বন্ধু মনে করতো না। ও মনে করতো ছাত্রদল, আরও ছাত্রলীগ। কিন্তু আমি মনে করতাম আমার ব্যাচমেট, আমরা তো একসাথে ইউনিভার্সিটির অনেক ট্যুরে যাচ্ছি, ক্লাসের ডিপার্টমেন্ট অনেক ট্যুরে যাচ্ছি, একসাথে ক্লাস করতেছি, কিন্তু ও কখনো আমাকে বন্ধু হিসেবে দেখতো না বা ব্যাচমেট হিসেবে দেখতো না। ও দেখতো ছাত্রদল, ওকে যে কোনোভাবেই হোক ওকে উৎখাত করতে হবে, এটা ওর মেন্টালিটিতে ছিল। এবং এটার জন্য সে আমার অনেক ছোটো ভাইকে, যারা আমার সাথে ও দেখতো, যারা আমার সাথে ডিপার্টমেন্টে এসে দেখা করতো, আমি নিচে দেখা করতাম, যেহেতু ব্যাচমেট দেখে আর আমি কোথায় যাই, ও কিন্তু ওদেরকে ধরে ধরে আপনার পিটাইতো। একটা বিশেষ করে 16 সালের পরে 18-19 মনে হয় ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ও ধরে ধরে পিটাইতো আর টাকা দাবি করতো, মুক্তিপণ দাবি করতো। এভাবে মানে পরবর্তীতে ও যখন নেতা হয়েছে, তখন আমার অনেক সংখ্যক ছোটো ভাই যারা আমার সাথে রাজনীতি করেছে, যাদেরকে আমি অর্গানাইজ করেছি, যাদেরকে আমি স্বপ্ন দেখিয়েছি, এদেরকে ধরে ধরে আপনার রুমে নিয়ে নির্মম অত্যাচার করতো। এবং অনেকগুলো ফটো আছে আমার কাছে এখনও, সেই সময়ের মেসেঞ্জারে এখনও ঘাটলে পাবো। ওই আমার ছোটো ভাইদেরকে, যে সাইফুল, তারপর হচ্ছে সাদ্দাম, এদেরকে এমন পিটিয়েছে, আনিক, তারপর হচ্ছে অনিক, তারপরে সাগর, আরাফাত, তারপর রাহাত, রাসেল, এদেরকে এত পিটিয়েছে। রাশেদ সবচেয়ে স্মার্ট একটা ছেলে ছিল, আমরা হাইট টাইট ভালো ছিল, ছাত্রদল একটা ওকে নির্মমভাবে নির্যাতন করেছে। তারপর আপনার বাবু আলমকে তো একটা সময় ক্যাম্পাসেই ঢুকতে দেয় নাই, এরকম হয়েছে। আরও অসংখ্য, আমি এখন নাম বলতে পারতেছি না, আরও অসংখ্য, ওমর ফারুক, অসংখ্য নেতাকর্মী, বিশেষ করে তাদের ছাত্রলীগের হাতে শুধু আমার সাথে মিশতো, রাসেল ধরে ধরে ওদেরকে পিটাইতো আর মুক্তিপণ দাবি করতো। এমন অসংখ্য দিন, তখন মাত্র বিকাশ চালু হয়েছে, অসংখ্য দিন বিকাশে টাকা দিয়ে ওদেরকে ছাড়াইতে হয়েছে, অসংখ্যবার এরকম হয়েছে। এবং প্রথম টাকার পরিমাণটা কেমন ছিল? 2000, 3000, 5000 মাত্র, কিন্তু স্টুডেন্টের জন্য অনেক টাকা সেই সময়। তো এই টাকাটা দিলে তারপর ছেড়ে দিত, এবং যারা সবচেয়ে অ্যাক্টিভ তাদেরকে মেরে আপনার দেখতো। আমাদের মানে যারা আমাদের সাথে সহযোদ্ধা ছিল, তাদের সকলকেই মানে এতটাই নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে ছাত্রলীগের হাতে, যেটা আসলে এই সময়ে বর্ণনা করতে গেলে মানে দিনও শেষ হবে না, এই সময় তো সম্ভব না। সুতরাং এই একটা আমি আপনাদেরকে, আমরা যেমন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ঢুকতেই পারতো না, মিছিল তো দূরে থাক, কোনো ধরনের সাংগঠনিক দায়িত্ব পালন সেটা সম্ভব ছিল না। জগন্নাথের পরিস্থিতি কেমন ছিল সেই সময়? একই, সিমিলার। জগন্নাথে তো আরও কঠিন হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 2018 সালের, 19 সালে, 18 সালের শেষ দিক দিয়ে 19 সালে যখন নির্বাচন হলো, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ক্যাম্পাসে কয়েকদিন যেতে পেরেছে। তবু আপনারা দেখেছেন মিডিয়াতে, মধুর ক্যান্টিনে আমাদের ছাত্রদলের বড় ভাইদেরকে কীরকম মানে হামলা করেছে, কতজনকে মেরে বের করে দিয়েছে আপনারা দেখেছেন। অনেকে মানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে, হসপিটালে নিতে হয়েছে, আপনারা এগুলো দেখেছেন। ওই কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পেরেছে, বাট জগন্নাথ বিশ্ববিদ্যালয় একদম ঢুকতেই পারতো না। আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছি বিশেষ করে ভিক্টোরিয়া পার্কে, হাসান মঞ্জিলে, সদরঘাটে এবং আমাদের কোর্ট কাছারিতে, আমরা আশেপাশের যেই লোকেশনগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছি। আমরা গেট পর্যন্ত গিয়েছি, আমাদের মাথা পাঠিয়ে দিয়েছে। আমরা কখনো ক্যাম্পাসের আশেপাশে শুনেছে, তারা এসে আপনার মৌমাছির মতো ঝাঁক দিয়ে আমাদের উপর হামলা করেছে এবং আমাদের রাজনৈতিক কার্যক্রম, রাজনৈতিক চর্চাটা এবং দুর্বিষহ করে তুলেছে। তারা আমাদের জীবনটাকে অসহনীয় কষ্টের মধ্যে আমাদেরকে তারা ফেলে দিয়েছিল। সে সময় কি একটিবারের মতো মনে হয়নি যে এই ছাত্র রাজনীতি করে কি হবে, যেখানে আমার পড়াশোনা হচ্ছে না, একই সাথে রাজনীতিও করতে পারছি না? না, এই জিনিসটা আমাদের ভিতরে কখনোই জন্মায়নি বলে আমি মনে করি। আমার যত সহযোদ্ধা আছে, আমার ভিতরে কখনো জন্মায়, আমাদের ভিতরে জন্ম হচ্ছে যে যেই কোনো অন্যায়ের
শেষ হবেই। যেই কোনো অন্যায়ের আমরা যদি অন্যায় দেখে প্রতিবাদ করতে পারি তাহলে সে অন্যায় দীর্ঘস্থায়ী হবে না, এই কনফিডেন্স ছিল। এবং আমাদেরকে তো আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা অসংখ্য মানুষ করেছে, অসংখ্য মানুষ টিচ করতো, জীবনও আসবে না, জীবনও শেখ হাসিনা যেতে পারবে না, হ্যাঁ 2041 পর্যন্ত থাকবে, এরকম করে আমাদেরকে অনেক অনেক সময় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। কিন্তু আমরা সেই জায়গার মধ্যে ওনাদেরকে কনফিডেন্ট নিয়ে বলতাম, হ্যাঁ আপনি মনে রাখতে হবে যে এই পৃথিবীর কোনো কিছুই অবিনশ্বর নয়, এই নশ্বর পৃথিবীতে যেই কোনো কিছুর ধ্বংস অনিবার্য, যেরকম পৃথিবী শেষ হবে ঠিক তেমনি শেখ হাসিনারও পতন ঘটবে। এই আস্থা, এই বিশ্বাস আমাদের ভেতরে ছিল এবং এই বিশ্বাস আস্থা রেজ করার জন্য আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, তখনকার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি আমাদেরকে সবসময় উৎসাহিত করতে স্কাইপের মাধ্যমে আমাদের অনেক নেতাকর্মীকে, তৃণমূলের নেতাকর্মীকে ওভার ফোন উনি ফোন দিয়ে খোঁজ খবর নিত, কথা বলতো। এই যে ওনার পেছন থেকে যেই অনুপ্রেরণা। সঞ্চারিত করা সাহসের সঞ্চার, ওনার মাধ্যমে কিন্তু আমরা সঞ্চারিত হয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীনতা, এটা আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেছে, আরও বেশি দৃঢ় করেছে, আরও বেশি শক্তিশালী করেছে আমাদের পথ চলায়। না, আমাদেরকে অবশ্যই শেখ হাসিনার পতন হওয়া পর্যন্ত নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাজপথে থাকতে হবে, মৃত্যু উপেক্ষা করে আমাদেরকে রাজপথে থাকতে হবে। অনেক সহযোদ্ধা শহীদ হয়ে গেছেন, অনেক সহযোদ্ধা দীর্ঘদিন কারা অন্তরীণ থেকে ব্রেন ড্যামেজ হয়ে আজকে তার লাইফের সবচেয়ে কষ্টের সময় কাটছে, তার মেধা শূন্য হয়ে গেছে। অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, ঘুম হয়েছে। সুতরাং এই সকল নির্যাতন নিপীড়নের পেছনে যতটা শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তার কর্মীদেরকে ব্যবহার করেছে, ঠিক ততটাই ওরা যতই আমাদের প্রতি ছাত্রদলের উপর যতটাই হামলা বেশি করতো, আমরা ততই শক্তিশালী হয়ে দাঁড়াতাম। আমাদেরকে যতই তারা নিবানোর চেষ্টা করতো, আমরা ততই ধাউ ধাউ করে জ্বলে উঠতাম। বিষয়টা ছিল এরকম, ওরা আমাদেরকে অত্যাচার করতো, নিপীড়ন করতো, জেলে নিত, আমরা স্লোগান দিতাম। আমরা কাভার্ড ব্যানে অনেক স্লোগান দিয়ে, আমরা প্রিজন ব্যানে অনেক স্লোগান দিয়েছি, আমরা প্রিজন ব্যানে অনেক স্লোগান দিয়েছি। আমরা যখন কারাগারে আসতাম আমাদের ভিতরে থাকতো সাহস, আমাদের চোখের মধ্যে অগ্নিলীলা থাকতো। আমরা আমাদের যেই মানে আপনার আমরা কখনো প্রিজন ভ্যানের কথা বলছিলেন আপনি, প্রথম কবে মামলা আপনার নামে হয়েছে এবং কতবার জেল খেটেছেন, কত মাস? আমার নামে প্রথম ওয়ারি পুলিশ বাড়ি পোড়ানোর মামলা হয়েছে। এবং আসলে আমরা যখন পদও ছিল না তখনই আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমার তখনই নির্যাতনের সূচনা হয়েছে। পদ এসেছে পরবর্তীতে আমরা ধারাবাহিক রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে। এভাবে অনেকবারই আমরা প্রিজন ব্যান উঠতে হয়েছে, জেল হাজতে থাকতে হয়েছে, আপনার গারদে থাকতে হয়েছে। এবং দুর্বিষহ সবচেয়ে নোংরা গারদটাই আমাদের ছাত্রদলের বা বিএনপির নেতাকর্মীদেরকে দেওয়া হতো। এবং ঢিবির কার্যালয়ের ভিতরে আমাদেরকে থাকতে হয়েছে, যেখানে আপনার বিষাক্ত দুর্গন্ধ এবং মানে পরিবেশের যেখানে একটা মানুষ বসার 5 মিনিটও জায়গা নেই, সেখানে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে রেখেছে। এরকম অসংখ্যবার আমাদেরকে যেতে হয়েছে। জেলের স্মৃতি তো অনেকবারই আছে এবং কারা অন্তরীণ দীর্ঘ বছর খানেকের কাছাকাছিও আমি কারা অন্তরীণ ছিলাম। আমাকে গুম করা হয়েছিল, গুম করে আপনার অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা, তারপর হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে, অস্থিতিশীল, তাদের অরাজক, তাদের একটা কয়েকটা দুষ্কৃতিকারী, এরকম কয়েকটা মামলা, রাজনৈতিক রাজনৈতিক মামলা দিয়ে তারা আমাদেরকে জেল খাটতে হয়েছে। এবং আপনি শেষের দিক দিয়ে সে কী করেছে, ছাত্রদলের অনেক নেতাকর্মীকে অস্ত্র মামলা দিয়েছে। যেমন আমাদের 2023 সালে আমাদের ছাত্রদলের 3টা অস্ত্র মামলা দেওয়া হয়েছে, তার মধ্যে আমি ওয়ান অফ দ্যাম। 3টা মামলা হয়েছে, 2টা সিঙ্গেল। আমি আর আমাদের আরেকজন ছাত্রদলের সহসভাপতি ছিল হাসান ভাই, আরেকজন ছাত্রদলের বর্তমান জয়েন্ট সেক্রেটারি জিশানের প্রথমে জিশানের নামে অস্ত্র মামলা হয়েছে, পরে হাসান ভাইয়ের নামে অস্ত্র মামলা হয়েছে, তারপরে আমার নামে অস্ত্র মামলা হয়েছে। আমাদের এটা কিন্তু তারা একটা শুরু করেছিল, ট্রেন্ড শুরু করেছিল যে অস্ত্র মামলা দিলে আপনার দীর্ঘদিন ওই ছাত্র নেতাকে কারা অন্তরীণ রাখা যাবে, জামিন সহজে হবে না। এই কারণে তারা এই প্যাটার্নটা পরবর্তীতে 23 সালের 22-23 এগুলো শুরু করে দিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে ওই কারা অন্তরীণ থেকে বের হয়েই তো আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি জুলাই আন্দোলনে আপনি ধানমন্ডি থেকে শুরু করে রামপুরা পর্যন্ত বিভিন্ন জায়গায় অংশ নিয়েছেন, সেই সময়ের কথাগুলো বলবেন? আমি আসছি জুলাই, তার আগে আমার তো দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের আরও অসংখ্য ত্যাগ তিতিক্ষা আছে। বিশেষ করে এটা আমাকে সবসময় আবেগ তাড়িত করে যে আমি রাজনীতি করেছি, আমি না হয় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, শিক্ষার্থীদের সাথে রাজনীতি করেছি, কিন্তু আমার মা একজন হাউসওয়াইফ, আমার বোন একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ভাই একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। 2023 সালে আমার বাসায় পুলিশ হামলা করে আমাকে না পেয়ে আমার ভাইকে
নির্মমভাবে নির্যাতন করেছে, তার হাত ভেঙে দিয়েছে পিটিয়ে, এবং আমার মাকে, আমার বোনকে এবং আমার ওই ভাইকে একসাথে গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে, আমরা যেরকম আজকে যদি কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ হয় সে যেরকম অন্য দেশের মানুষকে আমরা যা করি, পুলিশ তখন আমাদের সাথে তাই করেছে। আমার মাকে, বোনকে, ভাইকে টেনে হিঁচড়ে গরুর মতো, যেরকম আমরা কুরবানির গরু যেরকম উঠে গেলে তাকে আবার টেনে হিঁচড়ে নিয়ে আসি, ঠিক সেরকম আমার পরিবারের সদস্যদেরকে পুলিশ টেনে হিঁচড়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমি না হয় তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমার মা তো হাউস ওয়াইফ, আমার বোন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার ছোটো ভাই স্টুডেন্ট, তাদেরকে তো নিতে পারে না। এভাবে আমার পরিবারের উপর হামলা করেছে, এবং একবার না একাধিকবার আমার বাসায় আমার কোনো আন্দোলন হলেই, কোনো যখন ধরপাকড় তাদের শুরু হতো, তখনই আমার বাসায় গিয়ে তারা হামলা করতো। এবং কী বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আমার পরিবারের সময়গুলো কেটেছে আপনি জানেন। আমি যখন কারান্তরণ ছিলাম, আমি গুম ছিলাম, তখন 5-6 দিন নাকি আমার পরিবারের সদস্যরা আমাদের বাসা থেকে চলে গেছে অন্যত্র, আমার মামার বাসায়। এবং জুলাই আন্দোলনের পুরোটা সময় আমার মামার বাসায় কাটিয়েছে আমার পরিবার, জুলাই আন্দোলনের সময়ও। তখন তো অনেক বেশি, বিশেষ করে 22 থেকে 30 জুলাই পর্যন্ত এই সময়টুকু আমার অন্য বাসায়। তাহলে এইভাবে পরিবারের উপর পর্যন্ত হামলা হয়েছে। আমার বাবা 2019 সালে মারা গেছেন। আমি মানে 2019 সালে তো আমি একদম পরিপক্ক একটা সন্তান, যারা আর্নিং করার সুযোগ, সময়, একদম সকল দিক দিয়ে আমাকে পড়ালেখা করিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়েছে, আমার রাজনীতি চালিয়েছে আমার বাবা, আমার রাজনৈতিক ব্যয় চালিয়েছে, অর্থনৈতিকভাবে কারাগারে গিয়েছিলাম, গ্রেপ্তার হয়েছিলাম, মামলা চালিয়েছে, সব কিছু করেছে। কিন্তু আমার ওই বাবা জীবিত থাকা অবস্থায় কখনো তার সন্তানের কোনো ভালো কিছু দেখে যেতে পারেনি, একটা পদও দেখে যেতে পারেনি আমার বাবা। আমার বাবা চাইতো আমি নেতা হব, রাজনীতি করছি। তার অনেক সহপাঠীরা তিরস্কার করতো যে সন্তানকে, এত ভালো স্টুডেন্টকে তুমি রাজনীতিতে দিয়েছো। এভাবে আমার বাবাকে অসংখ্য বাবার আমার জন্য তিরস্কারের, তার বন্ধুদের শিকার হতে হয়েছে। আমি কখন আমার বাবাকে কিছুই দিতে পারিনি, পদ তো তখন আমার ওভাবে হয়নি, বা একজন শিক্ষিত যুবক হিসাবে বাবার জন্য কিছু একটা করব সেই সুযোগটুকু আমার ছিল না, আমি পারিনি। কিন্তু বাবা আজকে নেই, বলতেও পারছি না যে তোমার ছেলে একটা রিকগনিশন পেয়েছে, তোমার কিছুটা হলেও তোমার স্বপ্ন যে সে একজন নেতৃত্বে এসেছে, পারিনি আমি আমার জীবনে দিতে। আমার বাবা আজকে নেই। আমার মা আজকে প্রতিনিয়তই বলে, আজকে তোর বাবা বেঁচে থাকলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখতো। বাবা সরকারি চাকরি করতো, কখনো ভালো প্রমোশনও হতো না। আমার বাবার লাস্ট নির্বাচনের দায়িত্ব দিয়েছিল 19-এর নির্বাচন, 30 ডিসেম্বরের নির্বাচন, যেটা 18-এর নির্বাচন। ঠিক এর 1 মাস পরে আমার বাবা চলে গেছেন পৃথিবী ছেড়ে রোড অ্যাক্সিডেন্টে। আমার বাবা প্রতিবাদ করেছেন দেখে আমার বাবাকে তখনকার সময় ওনার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওখান থেকে বের করে দিয়েছিলেন। প্রতিবাদ করেছেন, কেন আমি আগের দিন করবো এই অন্যায়, আমি মানুষের সাথে কেন করব। এভাবে আমার বাবা প্রতিবাদ শিখিয়েছেন আমাদেরকে। তো সেই বাবাকে বেঁচে থাকতে কিছুই দেখাতে পারিনি। এটা একজন সন্তান হিসেবে আমাদের জীবনে এর চেয়ে বড় ভার আর কিছু হতে পারে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের বাসায় অনেকদিন থাকতে পারিনি, পরিবারের সাথে সময় কাটাতে পারিনি। বাবা চলে যাওয়ার আগে সময়টুকু পলাতক ছিলাম। বাবা যখন নিজের হাতে, আমার বাবা মারা গেছে 2019-এর 21 জানুয়ারি। 21 জানুয়ারি মারা যাওয়ার আগে 14 জানুয়ারি, 12 জানুয়ারি আমার ছোটো বোনের বার্থডেতে আমি গিয়েছিলাম, আমাদের বাসা। আমরা নির্বাচন পরবর্তী সময়ে নিজেদেরকে আমরা আড়াল করে রেখেছিলাম, পলাতক ছিলাম, লুকিয়েছিলাম, মামলা হয়েছিল অনেকগুলো। তো আব্বু শেষ 14 জানুয়ারি আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছিলেন। বাবার সাথে আমার কেমিস্ট্রিটা অনেক ভালো ছিল। আর আমার নামটা তো জিয়া, বাবা শুধু জিয়া নামে ডাকতো, আমাকে জিয়া নামে বাবাই সবসময় ডাকতো, হে জিয়া, জিয়া কইরে, আবার আদর করে ভেতু ডাকতো। আমি আবার মেজো সন্তান, সেকেন্ড মেজোকে ভেতু আদর করে ডাকতো। এভাবে আমার বাবার সাথে আমার কেমিস্ট্রিটা অনেক ভালো ছিল। এবং 14 জানুয়ারিতে যখন উনি ঢাকা থেকে যাবে, আমার বলছে তুমি বাসায় এসো। আমি তো আব্বুর কর্মক্ষেত্র ছিল লক্ষ্মীপুরে তখন, তো বললো যে তুমি এসো, আমি দেখা করবো না। তখন আমি এসে 8 ঘন্টা ছিলাম, ওই 8 ঘন্টায় বাবা আমাকে খাইয়ে দিয়েছিল। এবং আমার একটা বন্ধুর প্রোগ্রাম ছিল,
আমি যাচ্ছি মানে লক্ষ্মীপুরেই রায়পুরে, বাবার সদরে জব করতো, তো আমি ভাবলাম যে আব্বুর সাথে দেখা করব, দেখা হয়নি। আমি ঢাকায় সেদিনই রাতেই আসি যেদিন আব্বু অ্যাক্সিডেন্ট করছে। এভাবে আমার জীবনের অনেক মানে পারিবারিকভাবে আমরা কখনোই পরিবারকে সময় দিতে পারিনি, পরিবারের ছায়া হয়ে দাঁড়াতে পারিনি, পরিবারের কারো কোনো উপকারে এখন পর্যন্ত আসতে পারিনি, কারোর জন্য কিছু করতে পারিনি। তারা আমাদেরকে দিয়েই যাচ্ছে। আমার বড় ভাইয়া উনি দেশের বাইরে থাকে, উনি আমাকে প্রতিনিয়তই রাজনীতির জন্য উৎসাহিত করছে এবং প্রতিনিয়তই তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো সে আমার পেছনে দেয় এবং আমাকে বোঝায় কন্টিনিউ। এবং আমার ড্রেস আপ, আমার ফেসবুক স্ট্যাটাস এবং আমার প্রতিটি অ্যাক্টিভিটিজের আগে সে এক পরামর্শ লিখে পাঠিয়ে দেয়। এবং আমি যদি আজকে একটা ভালো ড্রেস না পরে ফোন দিয়ে আমাকে বলে আজকে এটা পরছিস কেন, এটা চেঞ্জ করবি, কাল থেকে আর এটা পরবি না, এই প্রোগ্রামে এটা করবি না, এই প্রোগ্রামে এভাবে আমার বড় ভাই আমাকে সবসময় প্রতিনিয়ত গাইডলাইন দেয়। তো এটা পরিবারের জন্য আসলে এখন পর্যন্ত কিছুই করতে পারিনি। তবে এটা শান্তি যে আমার পরিবার খুবই মানে হ্যাপি যে একজন যোদ্ধা হিসেবে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সৈনিক হিসেবে শেখ হাসিনার পতন আমার জীবদ্দশায়, আমার পরিবার, আমার মায়ের জীবদ্দশায় দেখে গেছে। এটাই একমাত্র উপহার হিসেবে পরিবারকে দিতে পেরেছে এখন পর্যন্ত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে জুলাই আন্দোলন, সেই গল্পটা কেমন ছিল? জুলাই তো আমাদের জাতীয় জীবনের একটা তাৎপর্যপূর্ণ অধ্যায়। আমরা যারা আন্দোলনরত ছিলাম, আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আন্দোলনরত ছিলাম। আমরা কখনো কারাগারে ছিলাম, কখনো লুকিয়েছিলাম, কখনো পালিয়ে বেড়াতে হয়েছে, কখনো হসপিটালে আহত হয়েছিলাম, কখনো আমাদের সহযোদ্ধাদের লাশ কাঁধে নিয়ে বেড়াতে হয়েছে। আমাদের এরকম অসংখ্য অভিজ্ঞতা ছিল। জুলাই যখন শুরু হয়েছিল তার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি কারান্তরীণ ছিলাম। জুলাইয়ের ঠিক আগেই আমি কারামুক্তি লাভ করেছিলাম। তখন আমার অনেক বলেছিল যে বৃহৎ কারাগারে তোমাকে স্বাগতম। আমি যখন যেখানে ডক্টর, আমি তো দীর্ঘদিন প্রায় বছর কাছাকাছি যখন আমি কারান্তরীণ ছিলাম, তখন তো স্বাভাবিকভাবে শারীরিকভাবে 2বার অসুস্থ হয়েছি মারাত্মকভাবে। আমাকে একটা যে কারাগারের নির্মম চিত্র তো আপনার ইমাজিনেশনের বাইরে, বিয়ন্ড ইউর ইমাজিনেশন, কত কষ্ট রেখেছে। একটা রুমে ঠান্ডার মধ্যে শীতকালে একটা রুমে আটকে রেখেছে টানা 15 দিন। একটা কম্বল, একটা পাতলা কম্বল দিয়েছিল। আমাদের অন্যায়, আমাদের অপরাধ। আমরা ছাত্রদল করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্নেহমায়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনা ফলো করে, নির্দেশনা মেনে চলি। এটি আমাদের অন্যায়। আমরা দেশের জন্য কথা বলি, আমরা মানুষের জন্য কথা বলি, সাধারণ শিক্ষার্থীর জন্য কথা বলি। এটাই আমাদের অপরাধ। এই অপরাধ আমাদেরকে শীতের মধ্যে কোনো ধরনের একটা পাতলা কম্বল দিয়ে আমাদেরকে একটা সেলের মধ্যে আটকে রাখা হয়েছে। তখন আমার নিউমোনিয়া টাইপসের হয়ে গেছে, টেস্টের সুযোগ নাই। আপনার ওইখানে যে কারা হসপিটাল, সেখানে ও ধরনের কোনো ফ্যাসিলিটিস নেই। বের হয়ে তো আমার মারাত্মকভাবে ঠান্ডায় প্রবলেম হয়ে গেছে। সেটাতে যখন পরিবার থেকে চাপ দিয়েছিল ট্রিটমেন্টের জন্য ডাক্তার কাছে প্রথম দিন গিয়েছি। এরপরে যখন জুলাই আন্দোলনের দামামা বেজে উঠেছে, যখন দেখতেছি যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কাজ হচ্ছে এবং আমরা দেখতেছি যে এই ব্যানারটা প্রতিনিয়তই রাষ্ট্রের যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করতেছে, আমাদের একটা নির্দেশনা ছিল আমাদের সাংগঠনিক তখন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং রাষ্ট্রের স্বার্থে যে কোনো আন্দোলনকে বেগবান করার জন্য সর্বোচ্চ ভূমিকা ছাত্রদল পালন করতে হবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল। এবং এই নির্দেশনা মোতাবেক আমরা যখনই ক্যাম্পাসে, যখনই শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় যখনই কোনো ধরনের আন্দোলন হতো, যৌক্তিক হোক এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের হোক, যে কোনো আন্দোলনকে বেগবান করার জন্য আমরা যারা পোস্টের নেতা ছিলাম, তারা পিছনের সারিতে থাকলে আমাদের জুনিয়রদেরকে দিয়ে স্লোগান দিয়ে ওই আন্দোলনকে বেগবান করার চেষ্টা করেছে। তার রিফ্লেকশন জুলাই আন্দোলনে হয়েছে। আপনি দেখবেন অসংখ্য জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিয়েছে। আমি 16 জুলাইয়ের পর থেকে প্রতিদিনই স্লোগান দিয়েছি। আমি 22 জুলাই ডাকতে পারতেছি না, পুলিশের নির্যাতনের উপর আমরা হামলা করার জন্য আমার গলা ভাঙা ছিল। অনেকগুলো মিডিয়াতে আমি অনেকগুলো ফুটেজ পেয়েছি। আমার মানে আমি ডাকতে তবুও কষ্ট করে সবাই হাসেন, এই জায়গাটা আমার মানে পুরোটাই ভাঙা ছিল। মানে স্পষ্ট কোনো শব্দ বের হতো না, তবুও জোর করে বের করার চেষ্টা করতাম। তো আমরা তো সেই আন্দোলনরত ছিলাম এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নিপীড়ন নির্যাতনের মাঝেই ছিলাম। এবং যখন বৈষম্য বিরোধী ব্যানারটা চলে আসে, তখন আমরা সবাই সেই ব্যানারে এসে আমরা কিন্তু আন্দোলনকে বেগবান করেছি, আন্দোলনের রসদ জুগিয়েছি, আন্দোলনের স্লোগানে শিক্ষার্থীদেরকে আপনার অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছি। এবং আপনি জানেন, কোনো আন্দোলনের অংশগ্রহণ মানেই তার অংশীদারিত্ব। আমরা পরবর্তী সেই অংশীদারিত্বও নেইনি, আপনি দেখেছেন, সেটা আমরা আসছি। জুলাই আন্দোলনে আমি কারান্তরণ থেকে কারামুক্তি পাওয়ার পরে যখন আন্দোলনে যোগ দিয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে গেলাম, যে খবর নিলাম, কী খবর, ওরা বললো যে ভাই কমিটি হবে বৈষম্য বিরোধী ব্যানারে। আমি আমার যে কোনো সহযোদ্ধা জিজ্ঞাসা করলাম, কমিটি তোমরা থেকো এখানে, কারণ থাকলে তোমাদের
মানে স্ট্রাইকটা থাকবে যে আন্দোলন তোমরা ভাই এখানে তো মানে কমিটির মধ্যে তো তারা মাঝে মাঝে স্লোগান দেয় বঙ্গবন্ধুর বাংলায় এই সেই, তারপরে শেখ হাসিনার বাংলায় সেই, এগুলো তো ভাই আমরা দিতে পারবো না। তাহলে কি করতে ভাই আমরা বাহির থেকে আন্দোলনের জন্য আমরা স্লোগান দিব। এই যে বুদ্ধিমত্তা আমাদের ছাত্রদলের রানিং যারা ছিল এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা, তাদের এই পরামর্শ আমরা তাদের সাথে সবসময় কনসালটেশন করতাম এবং আন্দোলনকে কীভাবে বললে তারা যেইভাবে আমাদেরকে আসে বলতো ভাই এটা এখন এটা করেন, এখন ওইটা করেন, তখন আমরা কিন্তু তাই তাই করতাম। সুতরাং এবং এমনও হয়েছে যারা প্রতি যোগাযোগটা থাকতো কাদের সাথে সেই সময় আমাদের, আমরা তো তখন আমি তো ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্ট না হলে আমরা মাস্টার্স করছি, আমি তখন আমার বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি, আমার তখন দুটোই চলমান। এখন এমফিল শেষ হয়ে গেছে, মাস্টার্সও একটা শেষ পর্যায়ে, আবার ইয়েতে আছি। তো আমার তো ওই শিক্ষার্থীদের সাথে সংশ্লিষ্টতা আছে, আমি তো ক্যাম্পাসে যাই। যখন 5ই আগস্টের আমি জেল থেকে বের হয়ে আমার সহযোদ্ধাদের সাথে দেখা করার জন্য কোর্ট কাছারিতে গিয়েছিলাম এবং সবাই আসছিল আমার সাথে, তাদের সাথে কমিউনিকেশন ছিল সবসময়। এবং আমাদের ক্যাম্পাসে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে পরবর্তীতে ঢুকে সমন্বয়ক বা আদার্স যেটা হয় তাদের সাথে আমাদের কন্টিনিউস কমিউনিকেশন ছিল। আপনি দেখেছেন একটা সময় আমাদের কাছে ওই সময় সমন্বয়কদেরকে সাথে আমাদের যে কমিউনিকেশনের সর্বাত্মক সহযোগিতা করতাম। আমরা কোথায় কোনো শিক্ষার্থী, কোনো মেয়ে যদি নেতৃত্বে যেত, আমরা সেই মেয়ের সাথে আলাদাভাবে আমাদের সার্কেলের মেয়েদেরকে পাঠিয়ে তাকে মোটিভেট করা হতো কোনোভাবে আন্দোলন থেকে যেন দমিয়ে না যায়, এবং স্লোগানগুলো আমরা লিখে দিতাম। এমনও অনেক দিন হয়েছে যে ইনস্ট্যান্ট কী স্লোগান হবে আজকে, সেই স্লোগানগুলো ইনস্ট্যান্ট আমরা গ্রুপের মধ্যে লিখে দিতাম আজকে স্লোগানে হবে। সুতরাং ওই স্লোগানগুলো একটা সময় বলেছিলেন এই আন্দোলনের স্লোগান কিন্তু এরকম দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায়, শেখ হাসিনার বাংলায়, সেইগুলো থেকে আমরা বের হয়ে আসতে বলছি। টেকনিক্যালি আমরা অনেকগুলো স্লোগান লিখে দিয়েছি, মানে এই নামগুলো আপনারা ব্যবহার করবেন না, ব্যবহার করবো না, এটা যেন কেউ ব্যবহার না করে। এবং এটা এই পর্যায়গুলো আসতে কিন্তু দীর্ঘ সময় লেগেছে, এবং শিক্ষার্থীদের মাঝে বারুদের মতো যে স্পিড তৈরি করা, এটা করার জন্য আপনার কন্টিনিউস লেগে থাকতে হয়েছে, এবং সেই কাজগুলোই করেছে সবাই মিলে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করেছি। এর পরবর্তীতে যখন আপনার একটা সময় যারা মূল সমন্বয়করা ছিল গ্রেপ্তার হয়েছিল ডিবি অফিসে, তাদেরকে করেছিল, এরপরের সময়গুলো আন্দোলনে আমাদের তখন অ্যাক্টিং চেয়ারম্যান বলেছে কোনোভাবেই, বিশেষ করে 16 জুলাইয়ের পরে উনি বারবারই বলেছে আন্দোলন থেকে দলীয় নেতাকর্মী একজনও যেন পিছপা না হয়, জীবনের সর্বোচ্চ রক্তবিন্দু দিয়ে হলেও এই শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে, যে মানুষকে নির্বিচারে গুলি করে মেলেছে, যে গণহত্যা চালিয়েছে, তাকে তার ওই মসনদ থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত আমার একটা নেতাকর্মী এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি কোনো নেতাকর্মী যেন রাজপথ না ছেড়ে দেয়। এইরকম অসংখ্য মিটিংয়ে উনি অসংখ্যবার এই বক্তব্য দিয়েছে, এবং আপনি দেখেছেন অনেক ফোন আলাপও কিন্তু আপনাদের কাছে এসেছে, আমরা দেখেছি, এবং এটা সোশ্যাল মিডিয়া, টেলিভিশন চ্যানেলগুলোতে এখন বহমান, আপনারা জানেন। একটা সময় তো আল্লাহর দেখেন নিয়ম, একসময় ওনার বক্তব্যকেও প্রচার করতে দিত না, এখন সবাই ওনার বক্তব্য প্রচারের জন্য, এটাই আল্লাহর একটা বিচার আর কি। তো যাই হোক, জুলাই আন্দোলনে আমি কারামুক্তি পেয়েই শুরু করলাম, এভাবে গিয়ে বাংলা ব্লকের থেকে শুরু করে সবগুলোতে অংশগ্রহণ করলাম। ক্যাম্পাসে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়, আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনার 10 জুলাই আর 9 জুলাই এগুলোতে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছিল, মানে 0 পয়েন্টে 10 জুলাই ছিল। তখন ছাত্রদল করে, ছাত্রলীগের অনেক ছেলে আমাকে চিনে, আমি আমার ওই জুনিয়র যে নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে শিক্ষার্থীদেরকে ইন্সপায়ার্ড করার জন্য যতটা রসদ জোগানো লাগে, যতটা ইন্সপিরেশনাল স্লোগান থেকে শুরু করে যা যা লাগে, আমি তাদেরকে একপাশে দাঁড়ায় বসলাম। আমি এমন হয়েছে যে ব্লেজার বিক্রেতা, আপনি জানেন এই 0 পয়েন্টের গুলিস্তানের একটা এলাকায় ব্লেজার বিক্রি হয়, যেন কেউ আমাকে 2-3 জন ফলো করেছিল, তখন আমি সেখানে ব্লেজার বিক্রেতা সেজে, আমার সাথে একজন ছিল, তাকে বললাম যে আমি তোমাকে জিজ্ঞাসা করে ভাই এটা নিবেন, মানে যখন আমাকে দেখে ফেলছে এরকম। আমরা কিন্তু দীর্ঘদিন তো আমাদের কৌশল ছিল আন্দোলন করার, বলেছিলাম না আমরা স্ট্রিট চিলড্রেনের সাথে রাত কাটিয়েছি, কেন সকালে আমরা মিছিল করব। আমরা বলেছিলাম না এটিএম বুথের ধারণার সাথে কথা বলে গল্প করেছি, কারণ আমরা সকালে মিছিল করব। আমি বলেছিলাম না যে পার্কে হেঁটে সময় কাটিয়েছি, সকালে মিছিল করব। আমরা ওই মহাখালীতে হেঁটে এই নয়াপল্টন আসছি, কেন হেঁটে আসলে সময় কেটে যাবে, এবং এক সময় এক জায়গায় বসে চা খাবো, আর আস্তে আস্তে আমাদের রাত কেটে যাবে, আমরা সকালে মিছিল করবো ফ্যাসিস্ট বিরোধী। এভাবে কিন্তু আমাদের আন্দোলনের অভিজ্ঞতা থাকার কারণে সেটা আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পেরেছি জুলাই আন্দোলনে। সেটার রিফ্লেকশন তো ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরবর্তীতে সারা বাংলাদেশেই যখন জেগে উঠেছে, বিশেষ করে আবু সাইদ যখন গুলিবিদ্ধ হয়েছিল 16 জুলাই, ওই ধারাবাহিকভাবে কিন্তু আমি প্রতিদিনই পার্টি অফিস,
ক্যাম্পাস আমাদের কিন্তু প্রতিদিনই কার্যক্রম চলছে এবং আমাদের ছাত্রদল থেকে 7 জুলাইয়ের পর থেকে রেগুলার বিবৃতি দেওয়া হচ্ছে যে আন্দোলনকারীদের সাথে ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা দিয়ে সর্বোচ্চভাবে পাশে থাকবে এবং নিজেরাই ভূমিকা পালন করবে। কারণ আপনি যদি তখন আমরা যদি মিছিলে যেতাম ওই সাধারণ শিক্ষার্থীদের সাথে, তখন সেই জায়গাটা তারা বিএনপি বলে ছাত্রদল বলে আন্দোলন দমন করতে পারতো। এটা কিন্তু তারা বিগত 17 বছর করেছিল। এই কারণে আমরা আমাদেরকে রেখে আমরা পার্টি অফিসে কার্যক্রম করতাম এবং আমাদের যারা জুনিয়র আছে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করতাম। এবং যখন 16 জুলাইয়ের পর থেকে তো আমরা প্রতিনিয়তই বের হওয়া শুরু করেছি এবং সেই জায়গাটা তো একদমই আমাদের জীবনটাকে আমরা আমার মাকে বা আমার পরিবারকে বলতাম, তোমরা তো আমাকে স্যাক্রিফাইস করে দিয়েছে রাষ্ট্রের জন্য, আমাকে নিয়ে ভেবো না, যদি আমি শহীদ হই, আমি যদি চলে যাই পৃথিবী ছেড়ে, তাহলে সবাই তুমি অবশ্যই আমাকে শহীদের মর্যাদায় দাপন হবে। আর যদি আমার দিন শেষে যদি শেখ হাসিনার পতন নাও হয়, তবে ওই সম্মানটুকু যেন আমাদের সকল শহীদদের অবধারিত থাকে। তোমরা এই আমার পরিবার থেকে এটা নিশ্চিত করবে, যেহেতু আমার পরিবার শিক্ষিত বা সবাই পড়াশোনায় আছে, সবাই সকলের সাথে ইন্টার কানেক্টেড আছে। এরকম আমাদের সকল সহযোদ্ধা তাদের পরিবারকে কিন্তু বলে দিয়েছে। আমাদের এরকম রাতের পর রাত কিন্তু মিটিং হতো, আমরা জুমে মিটিং কীভাবে আন্দোলনটাকে বেগবান করা যাবে, এই আন্দোলনটাকে এক্সপেডিয়েট করার জন্য যতটুকু রণকৌশল দরকার ছিল, একটা যুদ্ধে যেরকম সমরাস্ত্র সহ যেরকম লড়াই সংগ্রাম করার জন্য, প্রতিরোধ করার জন্য যেই কৌশলগুলো গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির অন্য অঙ্গ সংগঠন, সেই কৌশলগুলো 16 জুলাইয়ের পর থেকে কিন্তু গ্রহণ করেছে এবং রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছে। আমরা অনেক সময় বুকের মধ্যে আপনার এই বিশেষ করে কিছু প্লাস্টিকের পাওয়া যায় না, মানে ফ্যানের, ওইগুলো কিন্তু আমরা এখানে রাখতাম। বিশেষ করে আমি রামপুরাতে আমার সামনে 2জন শহীদ হয়েছে, আমি ওই শহীদের রক্ত দেখেছি। পরবর্তীতে আমার সহযোদ্ধারা এনে দিয়েছে, কারণ আমরা তো আন্দোলনটাকে জমাতে পারবো। এখানে আমার সহযোদ্ধা 2জন আমাকে এরকম একটা শক্ত প্লাস্টিকের আমার বললো, ভাই রাবার সহ যে আপনি এটা রেখে দেন, বুকে রেখে দেন, বুলেট প্রুফ। হ্যাঁ, তো বুলেট প্রুফের স্টিল বা বুলেট প্রুফের আসলে বেসিক জিনিসটা তো না পেলেও ওই সময় যেটা ছিল প্লাস্টিকের শক্ত প্লাস্টিকটা, এইটা আমাকে আমার সহযোদ্ধা বুকে রেখে সামনে এগিয়ে গিয়েছে, বুকে রেখে সামনে গেছে এবং পুলিশের সামনেই ছিলাম। আমার পাশে কারা ছিল? রামপুরায় বিশেষ করে আমি আপনাকে যদি ডে ওয়াইজ বলতে হয়, 16 জুলাই সারাটা দিন আমরা সকালেই নয়াপল্টন মিছিল করেছি, এরপরে শান্তিনগরের শিক্ষার্থীদের সাথে আমরা স্লোগান দিয়েছিলাম এবং শিক্ষার্থীদের পানি থেকে শুরু করে সকল কিছু আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলাম। এবং সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? এই আন্দোলনের সাধারণ মানুষ, দোকানদার, রিক্সাওয়ালা, সকল শ্রমজীবী মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এই শিক্ষার্থীদের পাশে, আমাদের পাশে কতজন দাঁড়িয়েছিলাম। আমরা যখন স্লোগান দিয়ে ক্লান্ত ছিলাম, তখন তারা আমাদেরকে এসে জুস দিয়ে যাইতো। চিনি না কখনো এক আন্টি, আমার শান্তিনগরের 16 তারিখে আমার মনে আছে, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি যখন খুবই ক্লান্ত, আমার চেহারায় ক্লান্তির একটা ছাপ চলে আসছে এবং স্লোগান দিচ্ছি, সেখানে এক আন্টি আমাকে ওই ভ্যালি রোড থেকে একটা জুসের বোতল নিয়ে আসে, ফ্রুটো একটা জুসের বোতল নিয়ে আমাকে দিয়েছিল। প্রায় 60 বছর ঊর্ধ্বের একটা নারী, যে বাবা তোমরা এটা নাও। এরকম সাধারণ শ্রেণী পেশার মানুষ। 17 জুলাই যদি আপনাকে 16 জুলাই তো সারাদিনই আমরা আন্দোলন করেছি, 17 জুলাই আমরা গাইবানা জানাজায় আমাদের অংশগ্রহণ করতে। 16 জুলাই আমার সহযোদ্ধারা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের সাথে সকাল 9টায় মিছিল করে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনিক কুমার দাস, নাসিম শেখ এবং ফেরদৌস শেখ, এরা 2জন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং অনিক কুমার দাস মৃত্যুর পথেই ফিরে এসেছে। তার এখন পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত একদম হাড়া, এখান থেকে তার অপারেশন হয়েছে, তার পেট দিয়ে বুলেট 2টা ঢুকেছে, তো সে মৃত্যুর পর থেকে এখনও বেঁচে আছে, সে আল্লাহর কুদরতিভাবে বেঁচে আছে। তো সেই অনেকের সহ এরকম শহীদ যারা গুলিবিদ্ধ তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য 16 জুলাই রাতে ঢাকা মেডিকেলে ছিলাম। ঢাকা মেডিকেলে ডিবিরা খবর পেয়েছে, পুলিশ প্রশাসন খবর পেয়ে আমাকে ঘিরে ফেলেছিল। সেখানে আমার বন্ধুরা অ্যাপ্রন পুরো ডাক্তার সেজে, অ্যাপ্রন হেড, তারপরে মাস্ক পরে আমাকে পরবর্তীতে রাত্রে 11:30টায় ওর অপারেশন থিয়েটার পাশ থেকে আমাকে বের করে দিয়েছিল। আমরা কিন্তু টার্গেটেড ছিলাম। যখন জেনেছে আমরা ওখানে আছি, তখন কিন্তু আমাদেরকে ঘিরে ফেলেছে গ্রেপ্তার করার জন্য। এভাবে কিন্তু আমরা বিভিন্ন কৌশল এই সময় করেছিলাম। গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো এবং কে কেন, এবং অনিক কুমার দাসের প্রথমে আপনার অপারেশন হচ্ছিল না। আমি বললাম আমি ওর আপন ভাই, বললাম আপনি কাজে জিয়াউদ্দিন মুসলিম, ও তো হিন্দু। আমি বললাম যে আপনারা প্লিজ করুন। তখন আমি কিছু না পেয়ে ওর ডিপার্টমেন্টের 2জন টিচার ছিল, উনি এখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইমরান, তাকে ফোন দিলাম, স্যার আপনারা এসে দায়িত্ব নিলে হয়তো ডক্টর তার অপারেশনটা করবে। আর সঠিক টাইমে অপারেশন না হলে 6 ব্যাগ ব্লাড লাগতো। আমাদের অনেক ছাত্রদলের সহযোদ্ধারা দৌড়ে এসেছেন ব্লাড দেওয়ার জন্য, অনেক ছাত্রদলের নেতারা দৌড়ে এসেছেন ব্লাড দেওয়ার জন্য। পরবর্তীতে অনিক কুমার দাসের অপারেশন হয়েছে সাকসেসফুলি এবং সে তার
মৃত্যুর পর থেকে ফিরে এসেছে, কিন্তু সে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে। এরকম অসংখ্য সহযোদ্ধা আছে, অসংখ্য নেতাকর্মী আছে যাদের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে, এখনও পঙ্গুত্ব বরণ করেছে, এখনও চোখ হারিয়েছে, এরকম অসংখ্য আছে। 17 জুলাই আর 16 জুলাই যখন রাতে বের হয়ে গেছি, সেই রাত আমি কোথায় কাটিয়েছি জানেন? মাল্টিপ্ল্যান সেন্টার আছে না, মাল্টিপ্ল্যান সেন্টারের নিচে এটিএম বুথ আছে, ওই এটিএম বুথের ইয়ের সাথে, গার্ডের সাথে গল্প করতে করতে আমি সকাল হয়েছে। সারা রাত আমি ওখানে কাটিয়েছি। অর্থাৎ সারাদিন আন্দোলন, সারা রাত সারা রাত আমি ওখানে বেশি পরের দিনের জন্য অপেক্ষা। হ্যাঁ, পরের দিনের জন্য গায়েবানা জানাজা হবে, ওখানে বসে না ঘুমিয়ে সকালে সহযোদ্ধাদেরকে নিয়ে গায়েবানা জানাজা অংশগ্রহণ করার জন্য নীলক্ষেত দিয়ে আমরা, আল্লাহর কি রহমত জানেন, ওই সময় কোত্থেকে যেন সহযোদ্ধারা চলে আসতো। ওই সময় সবাইকে মনে হয়তো আন্দোলনকারী, এভাবে সবাইকে উৎসাহিত করে নিয়ে যেতাম। যখন আমরা নীলক্ষেত পর্যন্ত এসে আমাদের উপর পুলিশ অতর্কিত গুলি করে হামলা করে, তখন আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। কিন্তু একটা পর্যায়ে রাষ্ট্রযন্ত্রের কাছে তো আমাদের সাধারণ অস্ত্রবিহীন এবং লাঠিসোঁটাবিহীন কিছুই না, আমাদের কাছে হাতে সর্বোচ্চ ইট পাটকেল ছিল, তেমন কিছু ছিল না। আমরা এগুলো প্রতিরোধ করার চেষ্টা করছি, কিন্তু তারা আমাদেরকে গুলি করে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিত। তখন আমরা আর একত্রিত হতে পারতাম না। এইভাবে 17 জুলাই সারাটা দিন উদ্বিগ্নতায় আর পুলিশের সাথে সংঘর্ষেই কাটছে। আমরা আর পর্যন্ত বিসি ভবন পর্যন্ত যেতে পারিনি, গায়েবানা জানাজায় যেতে পারিনি। পরবর্তীতে 18ই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ মিছিল দিয়েছিল। প্রথমে সকালবেলা আমরা 9টার সময় শান্তিনগর থেকে একদম কাকরাইল মোড় পর্যন্ত বিশাল মিছিল করেছে ছাত্রদলের নেতৃত্বে। এরপরে সেই মিছিল শেষে আমরাও তো কেন্দ্রীয় নেতৃবৃন্দের দায়িত্ব ছিল যে যখন যে জায়গায় থাকবে সেখানেই দাঁড়িয়ে যাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। ওখানে তো ছাত্রদলের নেতাকর্মী আছে এবং তার সাথে যোগাযোগ আছে। আমি এখন কাকরাইল পর্যন্ত এসেছি, হাবিবুল্লাহ বাহারের সভাপতি তৎকালীন সময়ের আমাদের বন্ধু হান্নান, তারে ফোন দিয়েছি, তুই কই আছিস, তোর কলেজে ছোটো ভাইরা আছে, তুই ওকে দিকে যা, আমি পাশে আছি, কারণ আমাকে তোকে এই কারণে চিনে, তুই যা স্লোগান দে, তাহলে ওরা উজ্জীবিত হবে। শান্তিনগর মোড় হাবিবুল্লাহ বাহারের এই যে আপনার কর্ণফুলি থেকে এই পুরাটাই আমাদের ওই হাবিবুল্লাহ বাহার স্টুডেন্ট নিয়ে স্লোগান দিয়েছিলাম 18ই জুলাই। এরপরে আবার দুপুর 1টার সময় আমরা ফকিরপুলে মিছিল দিয়েছিলাম, ছাত্রদলের আয়োজন হয়েছিল। আমরা সেখানে মিছিলে যে পুলিশ গুলি করেছে, আমার সামনে আমার 2জন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে এবং আমিও সেদিন হয় গ্রেপ্তার হতাম নাহলে গুলিবিদ্ধ হতাম। আমার ছাত্রদলের এক সহযোদ্ধা ছোটো ভাই, তার মোটরসাইকেলে সে কোত্থেকে এসে আমার বলছে, ভাই আপনি এটা আমারটাতে ওঠেন, আমারটা ধরেন, সে পরে টান দিয়ে আমাকে ওখান থেকে সেভ করেছে। 18ই জুলাই বিকেলে আবার আমরা শান্তিনগর মোড়ে আমাদের পুরো ছাত্রদল যুবদল মিলে একটা বিশাল মিছিল করেছিলাম এবং 18ই জুলাই রাতের যেই ঘটনা ঘটেছে আমার সামনে, এই যে এখন আপনারা দেখছেন জুলাই যোদ্ধা আন্দোলনের যে ইমন ভাই সাংবাদিক, উনি আমাদের সাথেই ছিলেন, কিন্তু উনি সন্ধ্যা পর্যন্ত আমরা একসাথে ছিলাম। যখন অন্ধকার হয়েছে তখন আমাদেরকে অন্যান্য জায়গায় আমাদেরকে যেতে হয়েছে, যেন আন্দোলনটা বেগবান করা হয় এবং লেগে যায় এবং থেকে যায়, আন্দোলন কোনোভাবে যেন শেষ না হয়। এই কারণে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, ওনাকে রেখে এলাম। পরে শুনেছি উনি গুলিবিদ্ধ হয়েছে, উনি কিন্তু পা হারিয়ে ফেলেছে, ওনার পা কেটে ফেলতে হয়েছে, একদম জীবন্ত, একদম সুস্থ। ওনার সাথে আমি জেলও কেটেছি, 23 সালে উনি আমার সাথে জেলে ছিল। সেই ভাই আপনার এই পুরো পা একদম ফেলে দিতে হয়েছে, পা নেই। এরকম অসংখ্য এই জাস্ট জলজন্ত জীবন্ত সহযোদ্ধাকে রেখে গেছি, শহীদ হয়ে গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, ব্রেন ড্যামারেজ হয়েছে এবং আতঙ্কগ্রস্ত হয়ে নিজের জীবন ঝুঁকিপূর্ণ ভেবে মানে একদম ব্রেনলেস হয়ে গেছে। এরকম অসংখ্য সহযোদ্ধা আমাদের সামনে এখনও আছে, আমাদের সাথে আছে। 18ই জুলাই রাতে যখন শেষ হলো, কারফিউ দিয়ে দিয়েছে, সারা বাংলাদেশে অনেক শহীদ হয়েছে। বিশেষ করে আপনি জানেন 16 জুলাই যখন আবু সাঈদের যে বীরত্বগাথা, পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা যে দৃশ্য সারা বাংলাদেশে যখন দেখেছে সাধারণ জনগণ, তখনই কিন্তু শিক্ষার্থী সহ সবাই আন্দোলনের দামামা বেজে উঠেছে। তখনই সবাই প্রতিবাদের ভাষা শিখে গেছে, আর নয়, এই ফ্যাসিস্টকে বিতাড়িত করতেই হবে। এর পরবর্তীতে আমাদের শহীদ ওয়াসিমের সাথে আমার মধুর স্মৃতি আছে। ছেলেটা এতটাই ক্রিয়েটিভ, এতটাই স্লোগান মাস্টার ছিল। 2022 সালের চট্টগ্রামে মহানগরের আপনার তারুণ্যের সমাবেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সাংগঠনিক টিম হয়, সেই টিমে আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম। আমি লিফলেট বিতরণ করেছিলাম। ওই সমাবেশে শহীদ ওয়াসিম আমার সাথে কন্টিনিউ ছিল এবং আমার এখনও মনে আছে যে ওখানে কাজীর দেউরির পাশে একটা মার্কেট আছে, সেই মার্কেটে আজম ও নাসিরের ব্যাপক প্রভাব ওই আশপাশে। সে মার্কেটের ওখানে কেউ যায় না, আমাকে না করতেছে অনেকেই, ভাই আপনি ওখানে যাবেন না, নিশ্চিতভাবে হামলা হবে, এখানে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই ওয়াসিম সহ জুনিয়র লেভেলের সিনিয়র লেভেলে যারা আছে, আমরা বলছি না আমরা যাবো, আসো। আমরা কিন্তু সেখানে গিয়ে লিফলেট বিতরণ করেছিলাম, দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলাম। ওয়াসিম স্লোগান দিয়েছিল, টেক ব্যাক বাংলাদেশ। ওয়াসিম সেই স্লোগান আমার সাথে 2022 সালে নিজে স্লোগান ধরেছিল, টেক ব্যাক বাংলাদেশ।
যেটা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তখনকার বিএনপির এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিল টেক ব্যাক বাংলাদেশ। আমার এটি স্মৃতি এখনও বাজে, এখনও প্রায় ওয়াসিমের কথা প্রায় যখনই মনে আসে তখনই ওই কথাটা বাসে আমার ঠিক পিছনে দাঁড়িয়ে টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ স্লোগান দিচ্ছে। এভাবে যেদিন 16 জুলাই শহীদ আবু সাইদ, ওয়াসিম, তারপরে মুগ্ধ, আইকনিক শহীদ যাদের নামের সাথে আপনার আইকনিক টার্মটা যোগ হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা যখন আন্দোলন করছি 18 জুলাই শেষ হলে 19 জুলাই আপনার কারফিউ দিয়েছিল। কারফিউ ভেঙে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রথম মিছিল করেছে কারফিউ ভেঙে, এবং সেই মিছিলটা শান্তিনগরের মোড় থেকে অরোরা হসপিটাল পর্যন্ত আমরা কিন্তু ওখানে মিছিলটা করেছিলাম, এবং সেই মিছিলে পুলিশ হামলা করেছিল, আমাদের 3 জন সহযোদ্ধা অসুস্থ হয়েছে, এবং আমরা সেই মিছিল থেকে যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলাম পুলিশের গুলির মুখে, তখন আমাদেরকে পুরো গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করার জন্য পুরো ওই এলাকা ঘিরে ফেলেছিল। আল্লাহর রহমত, সেখানে আমরা সবজি কিনে, সবজি নিয়ে মাছ কিনে, আমি মাছ কিনেছি, সবজি কিনেছি, 2 হাত ধরে বাজার নিয়ে যাচ্ছি, আমার সামনে পুলিশ হেঁটে যাচ্ছে, আল্লাহর একটা রহমত, সেভ হয়ে গেছে। 19 জুলাই না, 19 জুলাইয়ের কথা বললাম, 19 জুলাই না, 19 জুলাই শুক্রবার ছিল, শুক্রবার তো আমরা ওদিকে না, এটা 18 জুলাই, 17 জুলাই গায়েবানা জানাজা, 18 জুলাই আমাদের ছাত্র দলের কর্মসূচি, না 20 জুলাই কারফিউ হয়েছে, এটাতে আমরা 19 জুলাই শুক্রবার ছিল, শুক্রবারে আমি ধানমন্ডিতে দায়িত্ব পালন করেছিলাম। ধানমন্ডির যেই বাটা সিগন্যাল মোড়ে 19 জুলাই আমরা ওখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অস্ত্রশস্ত্র রাখতো, যে অস্ত্রশস্ত্র পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতাল ক্যাম্পাসগুলোতে আপনার প্রোভাইড করা হতো, এটা আমরা জানতে পেরেছি। আমরা নামাজের পরে আমরা সায়েন্স ল্যাবে একটা গায়েবানা জানাজা করেছি, গায়েবানা জানাজা করে আমরা এরপরে মিছিল বের করেছি। মিছিল বের করার পরে সেদিন তো আমরা ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত, আমরা ঘোষণা দিয়েছিলাম, সেই ফুটেজ অনেক চ্যানেলে ধারণ করেছে, আমরা ঘোষণা দিয়েছিলাম সেই 2-1টা একদম। এবং আল জাজিরাতেও সেদিন, আল জাজিরা যখন হেলিকপ্টার থেকে আমার সামনে হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ বোম পড়ছে, সেদিন বোম মেরে একজনকে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাকে পরে পপুলার মেডিকেলে আমার সহযোদ্ধাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, এবং আমরা যুদ্ধ করেছিলাম, এবং পুরো আপনার সায়েন্স ল্যাব থেকে কাটাবান পর্যন্ত আমাদের দখলে ছিল, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিল না। সেদিন তারা গুলিস্তানে মনে হয় প্রোগ্রাম দিয়েছিল, এবং সেখানে তাদের প্রোগ্রাম হয় নাই, কারণ ওখানে বিএনপির নেতাকর্মী, আমাদের কিন্তু পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল ওই এলাকায়, কিন্তু আমাদেরকে সেন্ট্রাল ঘোষণা দিয়েছে যে এলাকায় আছো এখন সে এলাকায় অর্গানাইজড হয়ে প্রতিরোধ গড়ে তোলো, এটা আমাদের সবসময় ঘোষণা ছিল। তখন আমি রাতের, যেহেতু আমার ধানমন্ডি এলাকা আমার বাসা, আমি এই এলাকায় পরিচিত, তো সেদিন আমি সায়েন্স ল্যাবে আমার একজনের বাসায় ছিলাম, বের হয়ে তো সকালে এই কাজগুলো। 19 জুলাই আমরা ওই অঞ্চল দখল করেছি, বিকাল 3টা পর্যন্ত আমাদের দখলে ছিল, বিকেল 3টা পর্যন্ত আমাদের দখলে ছিল। সেই 3টার পরবর্তীতে 3টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হাতিরপুল থেকে আওয়ামী লীগ সহ পুলিশ সহ অস্ত্রশস্ত্র নিয়ে গুলি করেছে। সেখানে আসাদ নামের একটা ছোট ভাই মারাত্মক পা হারিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাকে কোলে নিয়ে দৌড়তে বাটা সিগন্যাল পর্যন্ত আসছে কাটাবন থেকে, তাকে তারপরে হসপিটালে পাঠিয়েছি। হসপিটালে পাঠানোর পরে আর খবর নিতে তখন পারেনি, পরবর্তীতে ওই আসাদ, সে মাল্টিপ্ল্যানের একটা দোকানের কর্মচারী, সেই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে। পরে তার পরবর্তী, এখন তো তার সাথে যোগাযোগ আছেই, এখন কথা হচ্ছে, এখন সে মোটামুটি ভালোই আছে, মানে পা নেই আর কি, মানে কেটে ফেলতে হয়েছে। আমরা তখন তো জানি না, তখন তো চিকিৎসাও দেয়নি, চিকিৎসার অভাবে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং 19 জুলাই পুরো দিনটি কালো রাত। এরপরে গ্রিন রোডে আমরা যখন ওখান থেকে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, আমরা গ্রিন রোড দখলে নিয়েছিলাম। গ্রিন রোড দখলে নেওয়ার পরে সিটি কলেজ, গ্রিন রোডের আশেপাশে যত শিক্ষার্থী আছে এবং যত বললাম না ওই যে মাল্টিপ্ল্যানের যে কর্মচারী, সেই কর্মচারী এরকম যত অসংখ্য লোক আছে তাদেরকে অর্গানাইজ করে সুসংগঠিত করে আমরা আবার এদিকে রওনা দিয়েছি। মানে শুধুমাত্র শিক্ষার্থী নয়, শুধু শিক্ষার্থী নয়, সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। দোকানের কর্মচারী, সেলুনের নাপিত থেকে শুরু করে মুচিরাও অংশগ্রহণ করেছে। মুচির যে ছোট হাতুড়ি থাকে না, আমি ওই মুচির ছোট হাতুড়ি নিয়ে কিন্তু পরবর্তীতে 5টার দিকে আমরা মিছিল নিয়ে সিটি কলেজের এখান থেকে মিছিল নিয়ে আমরা আবার ওইটা দখল করেছি। তাদেরকে আওয়ামী লীগের সাথে আমাদের সংঘর্ষ হয়েছে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, আমরা কিন্তু আবার দখল করেছি, এবং সেটা আমাদের কাছে রাত পর্যন্ত ছিল। এরপরে গ্রিন রোডে উপর থেকে গুলি করে একজন শহীদ হয়েছে। যখন এটা খবর এসেছে, তারপরে সবাই একটু
এদিক ওদিক সরে গেছে। এবং রাত যখন হয়েছে তখন সেদিনই আমি আমি ওই যে বলে রাখি, আমি 19 জুলাই 20 জুলাইটা আগেই বলে ফেলছি। ওটা 19 জুলাই বলেও 19 জুলাই রাতে কারফিউ দিয়েছে, 18 জুলাই না, 19 জুলাই রাতে কারফিউ দিয়েছে। 20 জুলাই আমরা কারফিউ ভেঙে ওই যে শান্তিনগরের যে গল্পটা করলাম, সবজি এবং মিছিল করেছে পুলিশের, এটা হচ্ছে 20 জুলাই। 20 জুলাই আমরা কারফিউ ভেঙেছিলাম। কারফিউ ভেঙে মিছিল করে সবজি নিয়ে একদম ক্ষান্ত হই নাই, জাস্ট হচ্ছে এখানে পরিচিত একজন আছে, তার বাসায় রেখে আসছে যে আপনার বাসার জন্য নিয়ে নিছি, এই ঘটনা এই কারণে আপনি একটু নিয়ে নেন। তখন আমাদের বাটন ফোন চিনি দেখে গেছি। এরপরে 20 জুলাই বিকেলে সারা বিকেল রামপুরে ফাইট করেছি, সারা বিকেল আপনার আমাদের দখলে ছিল। এবং আমার এক সহযোদ্ধা, আমার বন্ধু সাইফুল ইসলাম, সে আমাকে বলে, বন্ধু দেশ তো স্বাধীন হয়ে গেছে, দেশ তো আর ফ্যাসিস্টদের কাছে নাই, আমরা গণতন্ত্র মুক্ত করতে পেরেছি। আমি ওর দিকে তাকাই, বলি আল্লাহ আল্লাহ কর, আল্লাহ যেন তাই করে। দেখ এটার এখানের পরিস্থিতি, তখন আমি রামপুরায় এর আগে যাই না, এর আগে তো আমি ওদিক যুদ্ধ করেছি। রামপুরে কেন গেলেন? আপনার তো এলাকাতে ধানমন্ডি ছিল। আমার আর ধানমন্ডি ঢোকার সুযোগ নাই, কারণ আগের দিন যে ম্যাসাকার করে আসছে 19 তারিখে, এটার আর আমার ধানমন্ডি এলাকায় ঢোকার সুযোগ নাই, গ্রেপ্তার অথবা যে কোনো কিছুর মুখে, আওয়ামী লীগের মুখে পড়তে পারি। এরপর আমি 20 জুলাই যখন আমরা কারফিউ ভেঙেছি, কারফিউ ভেঙের বিকেলের সময়টা যখন এদিকে আছি, এদিকে প্রথমে একটা রেস্টুরেন্টে গিয়ে বসছিলাম, বসে তারপরে যা আপনার দুপুরে লাঞ্চ করেছি, লাঞ্চ করে আমরা আবার রামপুরে আসছি। রামপুরে আসার পরে তো ফাইট করেছি সেখানে হোসেন, যার বাবার সাথে পরবর্তীতে আমার একটা টকশোতে দেখা হয়েছে বিটিভিতে, ফ্যাসিবাদের দিনলিপিতে, সেই হোসেন আমার সামনে শহীদ হয়ে গেছে। এবং আপনি দেখেন, যারা ছন্ন ছাড়া, আমরা বলি না ছিন্নমূল শিশু, আমি যখন ফাইট করেছিলাম বিকেলবেলা, ঠিক বিকেলে 20 তারিখে বিকেলে যখন ফাইট করছি রামপুরাতে, মালিবাগ হোটেলের এখানে ছিল পুলিশ, আমরা সবাই ছিলাম বেটার লাইফ হসপিটালের এখানে, ওই ইয়া থেকে ব্রিজ থেকে বেটার লাইফ রামপুরা, ঠিক বেটার লাইফের সামনে ছিলেন না অপোজিটে ছিলেন? ঠিক বেটার লাইফের অপোজিটে, বেটার লাইফের ওখান থেকে একটা গলি ছিল, সেখানে ছাত্রলীগ মিছিল করে আসার আমরা দাওয়া দিয়ে তাদেরকে মানে ইট পাটকেল মেরে তাদের কিন্তু আমরা পালাতে বাধ্য করেছি। ওই বেটার লাইফের একটা গলি ছিল, কি যেন একটা ইকরা নাকি একটা স্কুল আছে ওখানে, ওই স্কুলের একটা বড় সাইনবোর্ড আর কি, ওখান দিয়ে আসছিল, আমরা ওদেরকে দৌড়িয়ে, মানে আপনি কল্পনা করতে পারবেন না, ওই আমার সাথে তখন যারা ছিল, তখন তারা ছিন্নমূল শিশু ছিল, যাদের বাবা হয়তো দিনমজুর, যাদের মা হয়তো বস্তিতে থাকে, মালিবাগ রেল গেটের যে একটা বস্তির মতো অনেকগুলো ছোট ছোট ঘর করে মানুষ থাকে না, সব সন্তান এখানে হোসেন তো রামপুরার, সে তো শহীদ হয়েছে আমার সামনে। এরপরে আমার সাথে যে ছেলেগুলো ছিল, আমরা ওদেরকে অন্য না, অনেক নেগেটিভ নামে ডাকি, আমি ডাকতে চাই না, আমি ওদের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আমি ওদেরকে নিয়ে সংগ্রাম করেছি, আমি দেখেছি ওদের জীবন বাজি রেখে কিভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশের স্বার্থে, ওরা কিন্তু, আমি না হয় রাজনীতি বুঝি, রাজনৈতিক সচেতন, ওরা তো রাজনৈতিক সচেতন ছিল না, ওরা জানছে যে এই সরকার ভালো না, এই সরকার গণহত্যা করেছে, নির্বিচারে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে, ওইরা কিন্তু ওই বিতরটা জেগে উঠেছে। আমি অবাক হয়েছি, এবং আমার আশপাশে সবাই, আমি আপনাকে, আমার কাছে আসে, আমি আপনাকে দেখাবো সব ছেলে, এবং একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে এখানে, কানের এখান থেকে গুলিবিদ্ধ, আরেকটা হইলো ও মারা যাইতো, কানের এখান থেকে গুলেছে, গান এরকম ফাঁক হয়ে আছে, আমি তাকে ঠিক পুলিশের সামনে থেকে কোলে করে নিয়ে এসে, বেটার লাইফ হসপিটালের অপোজিটে 2জন ডাক্তার ছিল, তারা অ্যাপ্রন পরে, আমরা কেউ আহত হলেই হ্রাসে ট্রিটমেন্ট নিত। পরে এই ছেলের আজকে পর্যন্ত আমার ওই ছেলের কোনো খোঁজ নেই, আমি অনেক চেষ্টা করেছি ওখান থেকে খুঁজে বের করার জন্য, আমি পাইনি ওকে, অনেক চেষ্টা করেছি এবং অনেকবার। এবং আমরা সেদিন, আমার একটা সহযোদ্ধা সাইফুল, সে সবসময় বলতো, এই ছেলেদেরকে যদি আমরা মানে সব কিছু বোঝাতে পারি, তাহলে এরা কিন্তু জীবনের মায়া নাই, এদের একদমই নাই, এরা কিছু পরোয়া করে না। তাই হয়েছে, ও 10 মিনিট মোটিভেশন দিত, আমি 2 মিনিট 5 মিনিট মোটিভেশন দিত, কারণ আমি তো আবার অন্য লুকিয়ে, মানে এক পাশে চলে গেলে মাসুর আবার ছত্রভঙ্গ হয়ে যেত। আমি স্লোগান দিয়ে সবাইকে জমায়ে রাখতাম এবং বলতাম, আজ এদের পতন দরকার, শেখ হাসিনার পতন না হলে আমরা কেউ থাকতে পারবো না। এবং এটা বলতাম, তোমাকে রাখবে না, আমাকে রাখবে না, তোমার সব ফুটেজ আছে, সব চ্যানেলে তোমাদের ছবি আছে, তোমরা যে ওদের পুলিশরা একবার হামলা করেছো, লাঠি নিয়ে দৌড়াইছো, সব কিছু আছে, যদি শেখ হাসিনার পতন না হয় তাহলে তোমাদেরকে ধরে ধরে মেরে ফেলবে। এইভাবে বললে কিন্তু তাদেরকে আরো বেশি জেদ চাপাইতাম, তাদের ভেতরটাকে আরো বেশি শক্তিশালী করতাম, যে তার পতন নিশ্চিত। আজকে যদি গণ অভ্যুত্থান না করতো ভাই, আমি নিজেই হয় কবরে, না হলে কারাগারে থাকতাম। এরকম আমার মতো আমার অসংখ্য সহযোদ্ধা, অসংখ্য নেতাকর্মী, দলীয় নেতাকর্মী হয় কারাগারে, না হলে কবরে থাকতো, নিশ্চিতভাবে বলা যায়। তো ওই ছেলেগুলোর প্রতি আমার শ্রদ্ধা, আমি যদি কখনো রাস্তায় আশপাশে ওদেরকে দেখি, ডেকে আদর করে, আমার হাতে যদি কিছু থাকে, না থাকলেও পরবর্তীতে কিছু আমার আশপাশে কেউ থাকলে বলে যে কিছু দেওয়া তো ওদেরকে দেয়, মানে আমার ওদের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা। আমি এরপরে কিন্তু আমি একটা স্কুল করেছি ওদের জন্য, আমার একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্কে আপনার পথ শিশুদের
যুদ্ধের স্কুল নামে আমার একটা স্কুল আছে, যেটা আমি আমি আমার সহযোদ্ধাদেরকে পরিচালনা করে এবং এর পৃষ্ঠপোষকতায় আমি আছি। এবং এখানে অনেক ছিন্নমূল শিশুরা কিন্তু পড়াশোনা করে এবং তাদের জন্য আমার মিলের ব্যবস্থা করা আছে এবং তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা ড্রেসের ব্যবস্থা করা আছে। আমরা কিন্তু ভিক্টোরিয়া পার্কের উপরে এই ছিন্নমূল শিশু, আমার ওদের প্রতি শ্রদ্ধা আমার অন্যভাবে কাজ করছে এখন। মানে আগে একটা মানবিকতা ছিল, এখন দায়িত্ব হয়ে গেছে। মানে 5 আগস্টের আগে যখন ওদের সাথে ফাইট করিনি এরকম, ওদেরকে নিয়ে ওরা আমার পাশে ছিলেন, তখন আমার কাছে মানবিকতা ছিল, এদের জীবনটা এরকম। কিন্তু 5 আগস্টের পরে এই জায়গাটা আমার দায়িত্ব হয়ে গেছে যে ওদের জন্য কিছু করতে হবে, দায়িত্ব নিতে হবে। সুতরাং এই বিষয়গুলো 20 জুলাই যখন হলো, 21 জুলাই 20 জুলাই একটা একটা বড় 20 জুলাই আমি ওখানে বেটার লাইফ হসপিটাল না, আমি রিক্সা দিয়ে আমার এক বন্ধুর হসপিটাল ছিল বাসাবো জেনারেল হসপিটাল, সেখানে গিয়ে রাত কাটিয়েছি হসপিটালের রোগী বেডে আর কি। মানে বলছে যে আমি তোর হসপিটালে থাকবো, সেও ছাত্র দলের নেতা, বলছে তুই আসবি, তুই থাকলে আমিও আসবো। তো আমরা 2 জন মিলে রাত কাটিয়েছি সেখানে। এরপরে সকালে আমরা 2 জন আবার 21 জুলাই ভোরে চলে আসি রামপুরে। সেখানে দেখলাম যে আমাদের অনেক নেতাকর্মী, অনেক সহযোদ্ধা এখনও রামপুরে দখল করে আছে। আবার ফাইট হয়েছে, আবার আমাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে, আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে এবং আমরা সারা দিন ব্যাপী সেখানে আমরা সেদিন মনে হয় আমি জীবনে যত চিপস খাই নাই সেদিন আমি তত চিপস খেয়েছি। মানে আমি চিপস খুব কম খাই, কিন্তু সেদিন আর খাওয়ার কিছু ছিল না। একটা দোকানই খোলা ছিল স্টেশনারি, ওই দোকান থেকে শুধু চিপস আনতো। মানে ক্ষুধা লাগছে তো সারাদিন একদম বিকেল পর্যন্ত কিছুই না খেয়ে, এই সকাল থেকে কিছু না খেয়ে আমরা ফাইট করেছি পুলিশের সাথে, আওয়ামী লীগের সাথে। এরপরে 22 জুলাই যখন আমরা 21 জুলাই 22 জুলাই যখন আমরা এটা করি, 21 জুলাই, এটা 21 জুলাই, হ্যাঁ 21 জুলাই 21 জুলাই যখন এটা করেছি, ফাইট করে, এবং আমার সামনে সেদিন একটা ছেলে কিন্তু শহীদ হয়ে গেছে, শহীদ হয়েছে। সেটা কিন্তু আপনার রাস্তার ছেলে, মানে আমি যেটা নাম বলতে পারি দায়িত্বশীল যে পথ শিশু। তারপরে আমার কিন্তু ওই ছেলের এখন পর্যন্ত সে শহীদের তালিকায় আছে কিনা আমি আসলে জানি না, কারণ আমি যোদ্ধা ছিলাম, আমরা তো যুদ্ধ করতেছি, কিন্তু আমাদের সামনে শহীদ হয়েছে। শহীদের খবর নিতে গেলে তো দেখা যাচ্ছে আরও শহীদ সংখ্যা বাড়বে, কিন্তু আমরা প্রতিরোধ করতেছিলাম। তা আমার এখন আর এখন পর্যন্ত খোঁজ পাইনি। আমি অনেকবার গিয়েছি, অনেকবার যাই এখানে, এই মৌচাক থেকে একদম পুরো বেটার লাইফ হসপিটাল, রামপুরা বেটার লাইফ হসপিটাল পর্যন্ত আমি অনেক দিন এই গরিব মানুষ দেখলে চিনি, এরা কি ওরা আছে কিনা এরকম আমি দেখি। বিশেষ করে মালিবাগ রেলগেটের যে জায়গাটা, এই জায়গাটা অনেক ছিন্নমূল শিশুরা থাকে, আমি ওদিকে অনেকবার ঘুরি। একজনকে পেয়েছি, তখন হের সন্দেহ লাগছে দেখে, তবুও তার 1000 টাকা ছিল, পকেটে 1000 টাকা দিয়ে আসছি। মানে বললাম এটা তুমি রাখো। এবং মহিলারাও পানি টানি খাওয়াইতো আর কি ওই সময় রামপুরে। এই সারাদিন পরে মানে অভিজ্ঞতা শেয়ারের জন্য যেটা বলছি, 21 জুলাই রাতে সন্ধ্যা হয়ে গেছে, যখন চলে যাওয়ার সময় মালিবাগ থেকে, মৌচাক থেকে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, ওই দিক থেকে পুলিশ, মালিবাগ রেল গেটের এখানে, আমি রেল গেটের ঠিক আগ মুহূর্তে চৌধুরী পাড়ার এই পর্যন্ত আমি হেঁটে আসছিলাম। মানে আমরা মোটামুটি এখন চলে যাব যে যার মতো করে সেফ জোনে, হ্যাঁ, যে আবার তো কালকে করতে হবে। আমরা যখন আসছিলাম তখন হঠাৎ করে এই আপনার এখানে একটা ডেন্টাল কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, কি যেন নাম, এরপরে আমাকে পুলিশ ধরছে। বলছে আপনি কোথায় যান? আমার গায়ে ঘাম, সারাদিন ফাইট করতেছি, নির্ঘুম, শরীরটা ক্লান্ত। তখন আমরা সে স্টুডেন্ট একটা, আপনাকে একটা কথা বলে রাখি, পুলিশ প্রথম কথাই দেখলে বলতো এই ছাত্র ধর, এই আন্দোলনকারী ধর, এরকম প্রথম কথাই পুলিশের তখন এটা ছিল। আমার আওয়ামী লীগের এই কথাটা ছিল। বলছে হ্যাঁ আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি তো এটা তো আমার আত্মীয়ের বাসা, আমি আসছিলাম, আমার আত্মীয় খুব অসুস্থ, ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে। না, এরপরে মোবাইল দে। আমি কিন্তু মোবাইল তো নাই, বাটন ফোন। এই বয়সে বাটন ফোন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বলছি যে আমার তো আসলে গরিব মানুষ, কত ছাড়াই গরিব মনে হয় না, মানে এরকম তুই তো আমারই করি, একদম ল্যাঙ্গুয়েজ যা খারাপ ছিল। পুলিশ আমার সাথে, আমরা তো মানে সম্বোধন তো আপনি হওয়া উচিত বা তুমি হওয়া উচিত, তুই করে। আমি বললাম যে দেখুন আপনারা আমাকে ভুল বুঝতেছেন, এটা আমার পারিবারিকভাবে দেহের গঠন, কিন্তু আমি আসলে অসহায় মানুষ, টিউশনি করে চলি। না তোর ফোন দে, অ্যান্ড্রয়েড কই আছে দে বাইক। আমি না অ্যান্ড্রয়েড নাই, কত বাসায় রেখে আসছো, তোর ফেসবুক আইডি বল। আমি বলছি আমি ফেসবুক আইডি আমি তো ইউজও করি না, আমি ফেসবুক আইডি কীভাবে দেবো? আর আপনি দেন তো সেই সময় ইন্টারনেট ছিল না, আর খুঁজতে পারে না, ঠিক আছে? ওই যে তাদের মোবাইলে খুঁজবে তা তো না, আমি তো বলতেই হতো কাজে জিওদ্দিন, হ্যাঁ আমি তো বলতেই হতো, তাহলে দেখা যাইতো যে আমি প্রতিদিন স্ট্যাটাস দিচ্ছি। পরে বাটন ফোনে বললো, ডায়াল দেখলাম আমার এক বন্ধুর নাম্বার, এই সাইফুল, যে আমার সাথে ফাইট করছে, ও ওইদিকে গেছে, আমি এদিকে গেছি, মানে একসাথে থাকবো না। তো আমি আরেক জায়গায় থাকবো, ও আরেক জায়গায় আমরা একটা অফিসে থাকবো, যে অফিসে আমি পরবর্তীতে 7 দিন টানা ছিলাম, মানে পুলিশ থেকে বেঁচে। 21 তারিখের রাতে যখন পুলিশ এটা করার পরে যখন ওটা ফোন দিল, সাইফুল বলতে সেই তুই অফিসে আসবি না,
আমি অফিস বন্ধ করে দিচ্ছি। সাইফুল আবার খুব বিচক্ষণ বন্ধু, আমরা প্রথম দিন থেকে রাজনীতি একসাথে করি। তুই অফিসে আসবি না, অফিসে আসতেছিস না কেন? আচ্ছা অফিসে না আসলে আমি চলে যাই। তখন পুলিশ একটু বুঝে একটু নমনীয় হয়েছে, কিছু এই নমনীয় হয়ে দাঁড়াইছে আরই ওই ছাত্রলীগের আওয়ামী লীগের একটা মিছিল আসছে। তো আমি তো খুব ছাত্রলীগের যে কেউ আমাদেরকে চিনে ফেলতে পারে, যেহেতু আমরা পরিচিত মুখ। আমি যখন একটু হাঁটলাম দেখলাম যে এখানে আমার আমি আবার লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাথে জড়িত, এখানে এক লায়ন্সের ভাইয়ের বাসা আছে। তো আমি চিনি না আসলে, কিন্তু সেই বাসা কি না আমি সন্দেহ করে আমি আরিফ ভাইয়ের বাসা কি এটা, এইভাবে বলে আরিফ ভাইয়ের বাসা কি এটা আমাদের কয় সিকিউরিটি বলতেছে কোন আরিফ সাহেব? আমি বললাম যে উনি তো লায়ন্স করে, আপনি আমার বড়, এখন আমি তো পুলিশ ধরছে এখানে, আমি আসলে মানে আমি খুব বিব্রত। সিকিউরিটি বললাম না সকল শ্রেণী পেশার মানুষ সহযোগিতা করেছে, সিকিউরিটি আমার গেট খুলেছে, আপনি উঠে যান, আপনি উঠে যান। এবং আমি কোথায় উঠে গেছি, সিকিউরিটি তো আর কনসেন্ট্রেশন তো ওই দিকে গেটের দিকে, মানে সেও বলে গেছে এখন আমি কোথায় উঠবো, আমি তো কাউরে চিনি না, আমি কারো না চিনি। আমি উঠে একদম উপরে চিলেকোঠার শেপে ছাদে, ভাবলাম যে ছাদে থেকে যাব, ছাদে তো সমস্যা নেই, কিন্তু ছাদে গিয়ে দেখি ছাদের দরজাটা বন্ধ। তখন ছাদে কিন্তু আমাদের দুজন শিশু শহীদ হয়েছে, আপনি জানেন, ছাদের উপরে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। তো এই জায়গাটার মধ্যে আর ছাদে যাওয়া হয় না, যে চিলেকোঠার শেপের যে জায়গাটা আছে এই জায়গায় আমি অবস্থান করলাম। সময় চলে যাচ্ছে, আমার তো নামার ভয়ে নামতে পারতেছি না, রাত হয়ে গেছে, ক্লান্ত শরীর, এবং আমার মানে মল মূত্র ত্যাগ করতে হবে, খেতে হবে, মানে সকল কিছু মিলিয়ে এলোমেলো আমাকে কিন্তু ওখানে বাধ্য হয়ে রাত কাটাতে হয়েছে। আমার মলমূত্র ত্যাগ করেছি যেখানে, সেখানে আমি স্টে করেছি। আর তখন ওই বিল্ডিংয়ের কেউ উপরে উঠে নাই, উপরে ওঠা নাই কী কারণে? কারণ হচ্ছে আপনার হয়তো বা এই যেহেতু শহীদ হয়েছে সেই কারণে আর কাউকে উঠতে দেয়নি, ছাদের গেট লক ছিল। ওই 21 জুলাই পুরো রাত, 22 জুলাই পুরো দিন আমার কিন্তু ওখানে না খেয়ে মলমূত্রের সাথে আমাকে রাত কাটাতে হয়েছে, দিন কাটাতে হয়েছে। পরবর্তীতে 22 জুলাই রাতে, 23 জুলাই রাতে, 21 জুলাই পুরো রাত, 22 জুলাই পুরো দিন, 22 জুলাই পুরো রাত। পরে রাতে আর পারতেছি না, মানে কারো বাসায় গেলে যদি ডাকাত বলে, চোর বলে মেরে ফেলে, বা এখন বর্তমান সময়ে যে পরিস্থিতি দেশের, এই পরিস্থিতিতে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। আবার কনফিডেন্স আছে, যদি বলে যে আমি তো আন্দোলনকারী, তখন যদি আবার খাওয়ায় সবাই, আবার যদি সে আওয়ামী লীগের পরিবার হয়ে যায়, এইগুলো চিন্তা করতে করতে রাত দিন কেটে গেছে নির্ঘুম, এবং মলমূত্রের সাথে আমি ঘুমিয়েছি। নিকৃষ্ট গন্ধ, আমার নিজের মলমূত্রের গন্ধে আমি আর পারতেছিলাম না। পরে বাধ্য হয়ে পরদিন 23 জুলাই খুব ভোরে আমি বের হয়ে গেছি। আমি ওই বাসা থেকে বের হয়ে আমার এক পরিচিতের কাছে গেছি, আমার ফোনে চার্জ নেই, কিচ্ছু নেই, সব বন্ধ। এই ফাঁকে আমার পরিবার মনে করেছিল আমি ঘুম, আমি নেই, শেষ কান্নাকাটির রোল। পরে 24 জুলাই যখন আমি এই 23 জুলাই যখন বের হয়েছি, তখনও ফোন ওপেন করতে পারি নাই, হাঁটছি শুধু এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, শুধু হেঁটে যাচ্ছি, কোথায় যাই থামবো, কাউকে ফোন দিতে পারতেছি না, কারো পরিচিত বাসায় যাচ্ছি না, পুরো সপ্তাহ পরিচিত বিএনপির লোক, সপ্তাহ পরিচিত ছাত্র দলের লোক, সপ্তাহ বন্ধু বান্ধব, সপ্তাহ দলীয় লোক, কার কাছে যাব? পরে বুদ্ধি করে একদিন মসজিদে স্টে করছি, মসজিদে স্টে করে তারপরে আপনার এই সিকিউরিটি একজনের কাছ থেকে ফোন নিয়ে এক পরিচিত আমার বন্ধুকে ফোন দিলাম, তোর বাসায় আসবো। ও বাসায় না, তুই বাসায় আসিস না, অফিসে যা। আমি অফিসে সিকিউরিটি পাঠিয়ে দিতেছি, অফিসে তার পিয়নকে পাঠিয়ে দিছে, অফিসে এসে খুলে দিছে। এরপরে 24, 25, 26, 27, 28, 29, 30 টানা 7 দিন ওর অফিসে স্টে করেছিলাম। মানে দিনেও ছিলেন, রাতেও ছিলেন? রাতেও ছিলেন, বের হতে পারিনি। আমার তখন তো ধরপাকড়, গ্রেপ্তার হচ্ছে সব বাড়ি বাড়ি, বাসায় বাসায়। ওই বন্ধু আমার, ও আমাকে বলছে, ব্যাংকে জব করে আমার ডিপার্টমেন্টে, ও বললো যে বন্ধু তুই বাসায় আসিস না, বাসায় আসলে মানে আমার সন্তান আছে, মানে ভয় পাইছে, গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকে, তুই আসলে তুই আমার অফিসে থাক, আমার অফিসের আমার ওরা আবার মোটামুটি নিজের পার্সোনাল পারিবারিকভাবে আগে থেকে বিজনেস করতো, ওই অফিসে থাক, কারণ আমি সে অফিসের পিয়নটাকে বলে দিচ্ছি সে যাবে। তো পিয়নকে পাঠাইছে, পাঠাবো, আমি তোর পিয়নকে আর পাঠানোর দরকার নাই, আমার একটা ছোট ভাই আছে আমার রাফি, ওর বাসা পাশে আছে, যেহেতু তোর অফিস বলছো, ওর বাসা পাশে মৌচাকে অফিসটা, ওর বাসা পাশে আছে, রাফি আমার জন্য খাবার দাবার এনে দিবে, আমি খাবো। এরপরে আমি ওর অফিসে ছিলাম এবং ওখানে খাবার দাবার খেয়েছি, রাফি এনে দিত, এনে দিয়ে চলে। রাফির সাথে রাফিকে ফোনে পাইছি, তো আমি আবার একটু চার্জ দিতে পেরেছি ওখানে, রাফিকে ফোনে পেয়েছি, রাফিকে বলছি তুমি ফোন নিয়ে আসবা না, ফোন ওখানে রেখে তোমার বাসায় রেখে দে, তুমি এই টাইমে খাবারটা দিয়ে চলে যাবো, আমি আসতে নিয়ে নিব। টানা একদম দিন রাত 24 ঘন্টায় ওই অফিসের মধ্যে স্টে করেছি। অফিসে থাকার জায়গা নেই, তবুও ফ্লোরটা ভালো ছিল, ওখানে শুয়ে থাকতাম, আর সোফায় বসতাম, কখনো কখনো চেয়ারে বসতাম। তো এভাবে, হ্যাঁ অফিস তো বন্ধ, অফিস ফুল ক্লোজড। তখন তো আপনার মনে আছে কিনা, বিশেষ করে 20 জুলাই কারফিউর পরে তো একদম পুরো সব কিছু বন্ধ, সব শাটডাউন ছিল, এই কারণে আমি ওখানে থাকতে পেরেছি, দিন রাত কেউ আসেনি।
তো এইভাবে 30 এরপরে 1 আগস্ট যখন এই সময় আন্দোলনের খবরগুলো কিভাবে পাচ্ছিলেন, ওই বা ওই রাজনৈতিক অফিসের নির্দেশনাগুলো কিভাবে ওই পাচ্ছিলেন? নতুন একটা ফোন কিনেছি ভিভো 16,000 টাকা দিয়ে, রাফি কিনে নিয়ে আসছে। রাফিকে বললাম যে টাকা তো আমার কাছে নেই, তুমি আমার পরিবারের যে কোনো একজনকে ফোন দাও, সে তোমার পাঠাবে টাকা। আমি তো পরিবারকে জানাই দিছি যে আমার সাথে ছোট রাফি আছে, রাফি ফোন দিবে। তো রাফির কাছে টাকা পাঠিয়ে দিছে। আর আমার বন্ধু সাইফুল আছে, সাইফুল্লে বলছি যে রাফি যদি ফোন দেয় টাকা চাই সাথে সাথে দিয়ে দিবে, যেই কোনোভাবে। তখন ওই পরিবার 16,000 টাকা, তাকে 20,000 টাকা দিয়ে দিচ্ছে। ও 16,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন এনে আমার কাছে দিয়েছে। ওই অ্যান্ড্রয়েড ফোন উইদাউট সিম ওয়াইফাই দিয়ে চালাইতাম। আর মাঝে মাঝে রাফি যখন আসতো, তখন আসলে রাফির বলতাম যে রাফি কোনো তো সুযোগ নাই থাকার, ফোনেরও কোনো বলার সুযোগ নেই, আমার তো সিম নাই, তুমি আমার জন্য একটা সিম আনো। ভাই সকল দোকান খুঁজছি, আপনার যেদিন ফোন আনছে আমি খুঁজে কোথাও সিম পাই না। আপনি এখন এই মেসেঞ্জার আর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, তা কোনো ফোন তো নাই, হোয়াটসঅ্যাপ তো খোলার সুযোগই নাই। ওই মেসেঞ্জার আমার এক বন্ধু আছে অস্ট্রেলিয়ায়, ওই বন্ধুরে বললাম যে বন্ধু আমার একটা অস্ট্রেলিয়ান নাম্বার লাগবে, তুমি আমার করো, আমি হোয়াটসঅ্যাপ খুলবো। তখন ওই হোয়াটসঅ্যাপটারে অ্যাপ করে, হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে ডাউনলোড করে ওর নাম্বারটাও কোড দিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপে হয়েছে অস্ট্রেলিয়ান নাম্বারটা, সেটা আমি আজও ইউজ করি। ওই হোয়াটসঅ্যাপ অস্ট্রেলিয়ান নাম্বারটা আমার, তখন অস্ট্রেলিয়ান নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সবার কাছ থেকে নাম্বার নিতাম, কারণ অনেকে তো নেট ইউজ করতে পারতো না, নিয়ে সবার সাথে কমিউনিকেশন করতাম। তখন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার ওনার সাথে আমার কমিউনিকেশন হয়েছে ওই ফোনের মাধ্যমে। অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে কবে কথা হলো, কিভাবে কথা হলো এবং সময়টা কিভাবে? অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে যখন আমি ওই যে হোয়াটসঅ্যাপের অস্ট্রেলিয়ান নাম্বারটা খুলতে পেরেছি, তখন আমার সার্কেল থেকে আমি ওনার নাম্বার নিয়েছি। ওনার 2-3টা নাম্বার ছিল, একটা 48 লাস্টে, তো ওই নাম্বার আরেকটা 301, তো 301 আমি নক দিয়েছি, আমি সালাম পাঠিয়েছি। সালাম পাঠানোর পরে উনি সাথে সাথে ব্যাক করেছে, সালাম রিপ্লাই দিয়েছে। দেওয়ার পর আমি বললাম আমি কাজী জিউদ্দিন বাসেদ, ছাত্র দলের এখন ভাইস প্রেসিডেন্ট। তখন উনি রিকগনাইজ করতে পেরেছে, কারণ জেল থেকে বের হয়ে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে স্কাইপিতে। পরে বললো যে উনি জানতে চেয়েছে অবস্থা কী। তখন আমি বলেছি যে অবস্থা হচ্ছে এখন এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, এটাকে যদি চলমান রাখতে হয় তাহলে আমাদের কিন্তু রাজপথে থাকতে হবে। তখন উনি বলেছে সবাইকে নির্দেশনা দেওয়া আছে, তোমরা তোমাদের সর্বোচ্চ জায়গা থেকে সকলকে সংগঠিত করে রাখো। এবং উনি আশ্বাস দিয়েছে যে ইনশাল্লাহ পতন হয়ে যাবে, এবং বলেছে যে তোমরা সবাই ইনশাল্লাহ আগামী দিনে এবং সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের অংশীদার হবা। এইভাবে কিন্তু তোমরা সকলকে সংগঠিত করে কাজ করো। এবং সবচেয়ে একটা কথা উনি বলেছে যে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তোমার সর্বোচ্চ দিয়ে দেশ মাতৃকের জন্য কাজ করো, এই শব্দটা উনি বলেছে। এবং বলেছে যে তোমাদের উপরের সিনিয়র সবার সাথে আমার কমিউনিকেশন হচ্ছে, যারাই আমার সাথে কমিউনিকেশন করছে, আরও কেউ যদি তোমার পরিচিত আমার নাম্বার দিয়ে দিও, কমিউনিকেশন করার জন্য আরও কেউ থাকে, তুমি শুধু বললো নক দিলেই হবে। এরকম পর আমি অনেকজনকে দিয়েছি, সবারকে আমি পরবর্তীতে জিজ্ঞাসা করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কি কথা হয়েছে তোমাদের? হ্যাঁ, আমরা সাথে সাথে মনে হয়েছে উনি যেন জীবন্ত একটা মানে মেশিন ম্যানের মতো মনে হয় হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিয়ে বসেছিল। দেশে তখন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল না, বিপিএন দিয়ে আমরা ইউজ করতাম। আমরা যারা একটু বুঝতাম দেখে আমরা বিপিএন নামিয়ে একটা বিপিএনের পর একটা OnePlus বিপিএন আছে, এইটা দিয়ে আমরা কিন্তু তখন ইউজ করতাম। তখন এটা ছড়িয়ে গেছে একজন থেকে আরেকজন, হ্যাঁ, অনেকে তখন ব্যবহার করতে পারতো না। তখন তো খুব কম ফোন ওনার কাছে যাইতো, কিন্তু উনি বসে থাকতো, নেতাকর্মীরা কখন ওনাকে আপডেট দিবে, উনি কখন জানতে পারবে, উনি কখন সাহস দিবে, এইটুকু কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন মনে হয় মেশিন ম্যানের মতো বসে থাকতো। এবং বসে বসে সকল শ্রেণী-পেশার সকল পর্যায়ের নেতাকর্মীর সাথে উনি কিন্তু তখন কমিউনিকেশন করেছে, সাংবাদিক, শিক্ষক, আপনারা দেখেছেন পরবর্তীতে এগুলো এসেছে। আর আমাদের তো তখন আসলে ভালো ডিভাইস ছিল না যে আমরা এগুলো ধারণ করব। এমন অনেক কিছু আছে আমরা ধারণ করতে পারি না ডিভাইসের কারণে, কারণ আমরা তো ভালো ডিভাইস নিয়ে বের হতে পারতাম না। সুতরাং এই সময় কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে সাহস জুগিয়েছে। এবং সবচেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের কোনো কর্মসূচি তখন ছিল না, মানে সকল বাসায় বিভিন্ন বাসায় গিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করে, ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে, আমাদের ছাত্রদলের রিজভি থেকে বিএনপি সবাইকে গ্রেপ্তার করে, অস্ত্র মামলা থেকে শুরু করে, এবং অসম্ভব পিটানো হচ্ছে। এবং আমাদের তো কয়েকটা সেল আছে, যে সেলে আমরা সবসময় আপডেটেড তথ্য পাই। তো ওই সেল থেকে আমরা জানতে পারি যে এখন অমুক হচ্ছে, অমুককে পিটাচ্ছে, এখন অমুককে মারছে, এখন অমুককে ধরছে, এগুলো তো আমরা জানতে পারতেছি। এরপর উনি যখন আমাকে বিশেষ করে আমার জীবনের যে অভিজ্ঞতা, উনি যখন আমাকে বলেছে যে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দেশমাতৃকের জন্য কাজ করতে হবে, এই কথা বলার পরে উনি তো আমাদের সর্বোচ্চ নেতা, আমাদের ইমোশন, আমাদের ফিলিংস। এই যে এখন অনেক বাহিনী আছে না, যারা বট বাহিনী ফেসবুকে এটা সেটা করে আমাদের ওনার গাড়ির সামনে আমাদের নেতাকর্মীরা দৌড় দিলে এটা কিনে ট্রল করে, উনি আমাদের ইমোশন, উনি আমাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার জন্য, আমাদের জীবনে ওনার জন্য আমরা সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি। উনি আমাদের আবেগ, উনি আমাদেরকে সাহস জুগিয়েছে। যখন আমরা পথিক ছিলাম, উনি আমাদেরকে সাহস জুগিয়েছে। এই মানুষটার গাড়ির পিছনে গিয়ে সালাম দেওয়ার জন্য দৌড়াবে, এটাই স্বাভাবিক, এটাকে তারা ট্রল করছে।
ওনারা তো ওরা তো ওই পর্যায়ে ছিল না, যে তাদের নেতা তো তাদের কাছে এরকম ছিল না যে এই নেতার নির্দেশনা বাস্তবায়নের জন্য জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিতে হবে, এরকম তো ওরা এভাবে রাজনীতি করেনি হয়তো। তাই তারা এই ফিলিংসটা বোঝে না, এই কারণে আমাদের ফিলিংসকে নিয়ে তারা তিরস্কার করে। আমরা মনে করি ওদের শুভবুদ্ধির উদয় হোক, আল্লাহ যেন ওদেরকে এই জায়গাটা থেকে মানুষকে তিরস্কার না করে ভালো কাজ পুরস্কৃত করে। এটা যেন ওই বট বাহিনী বা যারা এখন এগুলো করে বেড়াচ্ছে তাদের যেন এই আল্লাহ যেন এই শুভবুদ্ধি করে, এই হেদায়েত দান করে। 1 আগস্ট, 1 আগস্ট মোটামুটি ইন্টারনেট এখন স্বাভাবিক হয়েছে, অনেক যোগাযোগ মেসেঞ্জারে চলছে। এর পরবর্তী সময়ে আমি যখন চিন্তা করলাম যে আর পারতেছি না, নামতেই হবে, শহীদ হয়ে গেছি, নামতেই হবে। 2 আগস্ট সকালবেলা আমি ওই অফিস থেকে বের হয়ে হাঁটা শুরু করছি। হাঁটলে তো অসুবিধা নেই, ডিভাইস নেই, কিচ্ছু নেই, নো ফোন, নাথিং আই হ্যাভ, আমার কিছুই নেই, এবং পকেটে টাকাও নাই, পকেটে কোনো টাকাই নাই। বের হয়ে গেছি, বের হয়ে জাস্ট ওই ছেলেটাকে বললাম যে তুমি এসে বন্ধ করে যাবে, আর আমি যখন আসবো আমি সন্ধ্যার আগে আসার চেষ্টা করব। মানে সন্ধ্যার হয়ে গেলে রিস্ক থাকে বেশি, সন্ধ্যার আগে আসার চেষ্টা করো, তখন তুমি এসে দরজাটা খুলে চাবিটা রেখে চলে যাবে। ওইটাই আমি এটা বলে গেছিলাম। পরে 2 আগস্ট হাঁটতেছি, কোথাও মানব শূন্য। তখন দেশটা এমন একটা পরিস্থিতি হয়েছে, হ্যাঁ কারফিউর মধ্যে এমন একটা পরিস্থিতি হয়েছে যে থমথমে বিরাজমান। এরপরে হঠাৎ করে আমার এক সহযোদ্ধার সাথে দেখা, দুইজন এই শান্তিনগর এবং হচ্ছে সিআইডির অফিসের কর্নারে, হ্যাঁ ওরা হাঁটতেছে। এই কি অবস্থা, হয়তো একটা হলো মেয়ে, একটা হলো ছেলে হচ্ছে চট্টগ্রামের আর মেয়ে হচ্ছে বাগেরহাটের, ওরা হলো আত্মীয়। ওরা দুজন হাঁটতেছে, আমার দেখো ভাইয়া, আমি ইশারা দিচ্ছি, কোনো কথা নাই, মানে প্রতীকের মতো হাঁটো, কথা প্রতীকের মতো হবে। তো আমি স্লো হাঁটতেছি, ওরা একটু জোরে হেঁটে আমার কাছাকাছি আসছে। ভাইয়া কোন দিকে যাবেন, আমাকে জিজ্ঞাসা করতেছে এইভাবে আস্তে আস্তে। আমি বলতেছি যে কী অবস্থা, শহীদ মিনারের ওইদিকে কি যাওয়া যায় কিনা দেখো, ওইদিকে তো আজকে কিছু থাকতে পারে। কো ভাইয়া ঠিক আছে, ওইদিকে আছে, আমরা জানি। আমি তো একদম আইসোলেটেড পুরো, আমার তো কোনো অস্ট্রেলিয়ান নাম্বার অনেকে জানে না, হ্যাঁ, যে আমার অনেক গ্রুপে আমি নাই, কিন্তু আমাদের মেসেঞ্জার যেগুলো কমিউনিকেশন সেগুলোতে আছে। পরে বললো যে ভাইয়া চলেন তাহলে ওইদিকে। আমরা এই রিক্সা একটা নিয়ে 3 জন হাঁটা চলে গেলাম শহীদ মিনারে গিয়ে তো সেখানে অনেকক্ষণ, মানে আমরা মনে হয় দুপুরের আগ দিয়ে পৌঁছিয়েছি। সেদিন শুক্রবার, ফ্রাইডেও ছিল মেবি, না ফ্রাইডে না, হ্যাঁ ফ্রাইডে ছিল। সেদিন আমরা মোটামুটি নামাজ কালাম ওইদিকে পড়তে পারিনি, কিছু নামাজ পড়তে পারিনি। আমরা ওইদিকে মোটামুটি সাধারণ শিক্ষার্থী, সাধারণ স্টুডেন্ট, সমন্বয় কয়েকজন সবাই আসছে। আমরা সারা বিকেল সেখানে স্লোগানে রাখছি, সারা বিকেল। সেদিন এর পরবর্তী 3 আগস্ট হয়েছে, 3 আগস্ট আবার শহীদ মিনার প্রোগ্রাম দিয়েছে, রাতে চলে আসছি, আবার শহীদ মিনার প্রোগ্রাম দিয়েছে। পরে এই 3 আগস্ট কী করেছি, রামপুরা থেকে ভয়ে, মানে আমাদের সহযোদ্ধা এখন কিন্তু কমিউনিকেশন ইজি হয়ে গেছে, আমরা কিন্তু এখন মোটামুটি সবাই অ্যান্ড্রয়েড ইউজ না করলেও বাটন ফোন ইউজ করতেছি, এবং মোটামুটি সবাই নাম্বার জেনে গেছে, এবং মেসেঞ্জারে আমার নাম্বার দিয়ে দিয়েছে, আমার গ্রুপে সবাই দিয়ে দিয়েছে, এরকম আমাদের মোটামুটি হয়েছে। আর বাটন ফোনের সুবিধাও আছে। তো আমরা খবর পেলাম যে রামপুরা থেকে একটা বিশাল মিছিল আসতে চাচ্ছে না শহীদ মিনার যাওয়ার জন্য, যদি দায়িত্বশীল কেউ যায়, সাহস দেয়, তাহলে আসবে। আমরা চলে গেছি রিক্সা একটা নিয়ে, আপনার এই রামপুরার ঠিক আগে দিয়ে, বেটার লাইফের পরে গিয়ে দেখলাম যে অনেক শিক্ষার্থী, অনেক মহিলা, অনেক মা, অনেক বোন, অনেক মানে সিনিয়র মানুষ। পরে আমরা বললাম আমরা কিন্তু শান্তিনগরে একটা বড় একটা মিছিল আছে, আপনারা যদি যান তাহলে ওই শান্তিনগর আপনারা গেলে আপনাদেরকে নিয়ে আমরা ওখানে রওনা দেবো। পরবর্তীতে ওনাদের ওখানে যারা যে কয়েকজন ছিল, একজন মানে 70-80 বছরের দাদির মতো একজন ছিল, চশমা পরা, উনি এক শাড়ি পায়ের উপর পর্যন্ত উঠে বলতেছে ঠিক আছে, আমরা বলতেছি, উনি তো কথা বুড়ো মানুষ, দাঁতও নাই, একটা দাঁত আছে শুধু, উনি সবাইকে বলতেছে যাও ওদের সাথে যাও, ছাত্ররা আসছে, তোমাদেরকে নিতে আসছে। ওই দাদির, ওনার ওই বয়স্ক, আমাদের সেই বৃদ্ধা, আমাদের সেই সম্মানিত মানুষটা আমি আর কখনো দেখি নাই ওনাকে, মানে এরপরেও দেখি নাই। উনি বলতেছে ছাত্ররা আসছে, তোমরা যাও, তোমরা যাও, ছাত্ররা আসছে, তোমাদেরকে নিয়ে যাবে, যাও। এরপর ওইটা নিয়ে মিছিল নিয়ে এখানে আপনার মৌচাকে কিছু লোক ছিল, তাদেরকে নিয়ে শান্তিনগর নিয়ে এই নিজের স্লোগান দিতে হাইকোর্ট হয়ে হেঁটে একদম সবাই, বিশাল মিছিল, এত বড় মিছিল তো ওই দিন 3 তারিখে আর কোথা থেকে আসে না, এই মিছিলটাই সবচেয়ে বড় ছিল। এবং এই মিছিলের সামনে থেকে স্লোগান দিতে আমাদের মানে বৃদ্ধা মা, বোন, শিক্ষার্থী সকল, এবং ঝাড়ু টাড়ু নিয়ে, কিন্তু
মানে সবার হাতে কিন্তু ছোট ছোট একটা কিছু না কিছু ছিলই। এবং সেদিন আমরা মনে করেছিলাম যদি হামলা হয় এবার সবাই এরকম একটা মানে পুলিশের গাড়ি ছিল আপনার উইলস লিটল পাওয়ার স্কুলের এখানে পুলিশের ওখান থেকে সাইরেন বাজাচ্ছে, কাকরাইলে সাইরেন বাজাচ্ছে। এই সাইরেন বাজানোর দেখে কিন্তু সকল আমার এখনো এটা মানে চোখের তলায় বাসে যে আমার মা বোনরা রাস্তার এই পাশ থেকে লাফায় লাফায় ওই পুলিশের গাড়ি ধরতে গেছে। মানে পুলিশ এতটাই বাংলাদেশে এতটাই নির্মমতা দেখিয়েছে, এতটাই ঘৃণিত হয়েছিল ওই সময়টাতে, ওরা গিয়ে ওই গাড়ির সব কিছু খুলে ফেলছে, একদম সব খুলে ফেলছে। তো এইরকম করে এরপরে আমরা সিনিয়র যারা ছিলাম, আমার অনেক সহযোদ্ধা, আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী আমাদের সাথে অংশগ্রহণ করেছে। ওই সময় আমরা তো কারোর সাথে, আমরা আইসোলেটেড, এভরিবডি আইসোলেটেড, রাস্তায় দেখা হয়। তো আমরা পরে সেখান থেকে মিছিল নিয়ে 3 আগস্টের ওখানে গেলাম। সেখান থেকে তো আমাদের এক দফা সমন্বয়কদেরকে আমরা সহযোগিতা করেছিলাম, এক দফা ঘোষণা হয়েছে আমাদের সিনিয়র নেতৃত্ব ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে। তখনকার সময় যদিও সমন্বয়ক শব্দটা এখন আমাদের জন্য লজ্জা, তখন ছাত্র যারা ছিল সমন্বয়ক নামে নেতৃত্বে ছিল, তখন আমাদের নেতৃত্বে যারা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওদের সাথে সবসময় কমিউনিকেশন ছিল এবং আমাদের পর্যায় থেকে জুনিয়র লেভেলের সাথে এবং সিনিয়র লেভেলের সাথে সবসময় আমাদের সাথে কমিউনিকেশন ছিল। তো আমরা তাদের সাথে কমিউনিকেশন মোটামুটি আমরা সন্ধ্যা পর্যন্ত ওখানে স্টে করেছি এবং সেখান থেকে মিছিল দিয়ে তারপর আমরা শাহবাগ হয়ে এরপর আস্তে আস্তে যে যার জায়গায় চলে গেছি, নিরাপদ জায়গায়। কারণ পরের দিন আমার নামতে হবে। পরের দিন 4 আগস্ট সকালবেলা আমরা শাহবাগে অবস্থান দিয়েছি। ছাত্রদল শাহবাগে আসবে, একটা ছাত্রদলের সেক্রেটারি শাহবাগে থাকবে, প্রেসিডেন্ট থাকবে আপনার যাত্রাবাড়ি ওই অঞ্চলে। তখন কিন্তু যাত্রাবাড়িতে প্রচুর শহীদ হয়েছে এবং এই আশেপাশে যারা থাকবে, যাদের বাসা আশেপাশে আছে, ভাইস প্রেসিডেন্ট তারা সবাই সেক্রেটারির সাথে থাকবে, ভাইস প্রেসিডেন্ট যারা আশেপাশে যাত্রাবাড়িতে তারা প্রেসিডেন্টের সাথে থাকবে। এবং যদি আমাদের সাংগঠনিক সিনিয়র সহসভাপতি তাদেরও যদি আশেপাশে যেখানে থাকবে সেখানে গ্রুপের মাধ্যমে নিয়ে যাবে, যে এলাকায় থাকে। তখন শাহবাগে গিয়েছিলাম। শাহবাগে গিয়েই খুব সকালবেলা শাহবাগে গিয়ে আমাদের সাথে সংঘর্ষ হয়েছিল 4 তারিখে। 4 তারিখে আমাদের সাথে ছাত্রলীগের সাথে সংঘর্ষের এক পর্যায়ে মেসাকার করে দিয়েছে। মানে আমরা যারা ছিলাম সাধারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ, সবাই মিলে ওদেরকে তাড়িয়ে মানে কোথায় পাঠানো, ওরা মনে হয় ওখানে আসারই সুযোগ না, পুলিশ সহ কেউ ছিল না। আমরা সারাদিন স্লোগান দিয়েছিলাম ওখানে। এমন একটা সময় বিক্ষুব্ধ জনতা গিয়ে পিজি হসপিটালের ভিতর সব জ্বালিয়ে দিয়েছে। একজন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিল পুলিশের গুলিতে। এইটা দেখে বিক্ষুব্ধ জনতা আশপাশে সব জ্বালাই দিচ্ছে, একদম পিজি হসপিটাল যত কার গাড়ি ছিল পার্কিংয়ে সব গাড়ি পড়ে গেছিল, পুরো ছাই হয়ে গেছিল আমাদের সামনে। কিন্তু আমরা দায়িত্বশীল, সেই কথা আমরা বলি না। আন্দোলনের সময় অলরেডি আমরা দায় মুক্তি পেয়েছি, যে যাই অন্যায় করেছে সে দায় মুক্তি অলরেডি সংসদে বা আইন করে তো ইন্টারিম গভর্নমেন্টের সময় দায় মুক্তি দেওয়া হয়েছে। তো এই কাজগুলো তো আমাদেরকে করতে হয়েছে, আমাদের সকল বিক্ষুব্ধ মানুষগুলো এই কাজ করেছে। সুতরাং এই যে আমাদের দৃঢ়চেতা মনোভাব, এই যে আন্তরিক শক্তি, এই যে মানসিকতা এবং আমাদের পেছনে যে উৎসাহ দেওয়ার মতো একজন নেতা ছিলেন, এটা আমাদেরকে আসলে পুরো পথ পাড়ি দিতে সাহস জুগিয়েছে। আরেকটা, এই 4 আগস্টের ঠিক 3টা কি 4টার দিকে হঠাৎ করে কারণ বাজারের যে ইরান সন্ত্রাসী যুবলীগের ইরান অস্ত্র শস্ত্র সহ আমাদেরকে হামলা করার জন্য আসছে, শাহবাগ থেকে আমাদের উঠিয়ে ফেলবে। সে মানে কাউন্সিলর হয়েছিল, সে গুলি করতে করতে এসেছে। যখন আমরা এটা খবর পেয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বৃষ্টির মতো, সাগরের ঢেউয়ের মতো আমরা এক আধারে মানুষ আর মানুষ, কেউ নাই আর এখানে মানুষ, গিয়ে একদম বাংলা মোটর পর্যন্ত গিয়েছি তাদের গুলির সামনে। আমরা গুলি গিয়ে ইট পাটকেল নাক্ষেপ করা শুরু করছে। আপনারা দেখবেন অনেক মিডিয়াতে এসেছে, তারা মুহুর্মুহুর গুলি করছে, তারা গুলি করছে। এবং এখনও তাদের একটা নেতা গুলি করতে গিয়ে তার পায়ের নিচে গুলি করে দিয়েছিল, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। এইরকম তাদের সাথে অব্যাহত আমাদের রাত 9টা পর্যন্ত সংঘর্ষ ছিল। আমি নিজের নাম না জানা 2 জন শহীদকে রিকশায় উঠিয়ে ঢাকা মেডিকেল পাঠিয়েছি, আমি নিজে আমার হাত দিয়ে উঠিয়েছি। এরকম একটা যুদ্ধের মধ্যে আমরা 4 আগস্ট কাটিয়েছি, রাত 9টা পর্যন্ত তাদের সাথে আমাদের সংগ্রাম হয়েছে। অবশেষে পুলিশ আসার পরেও আমরা থমকে যাইনি। আমরা সবাই সাধারণ মানুষ সহ ছাত্রদলের নেতা কর্মীরা সেখানে অবরুদ্ধ করে রেখেছিলাম, আমাদের অধীনে ছিল। পরবর্তীতে পুলিশ সহ যখন মুহুর্মুহু গুলি করে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, রাত 9টার পরে আমরা সবাই চেষ্টা করেছি নিরাপদ জায়গায় চলে যেতে। একটা সময় ওদের নিয়ন্ত্রণে চলেছে, পুলিশের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ সেদিন রাতে পালিয়ে গেছে, নিশ্চিতভাবে বলতে পারি। 5 আগস্টে আমরা যখন 4 আগস্টে ছাত্রলীগের সাদ্দামের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল, তাকে পিজি হসপিটাল থেকে বের হইতে দেয় নাই।
আমরা সাদ্দামের নেতৃত্বে ছাত্রলীগের যে মিছিল আসে ওই পিজি হসপিটালের গেট বন্ধ করে দিছি এবং তাদের বের হতে দেয় না, এবং আমাদের ইট পাটকেল নিক্ষেপের ইকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এভাবে 5 আগস্ট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন স্পটে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে চাংখারফুল, শহীদ মিনার এই অঞ্চলগুলোতে যাওয়ার জন্য। সহসভাপতি যারা আছে মানে যে অঞ্চলে, একটাই আমাদের আন্দোলন ছিল, যে অঞ্চলে সেখানে রুখে দিবে, আর আমরা যারা মুভ করতে পারছি বা আন্দোলনের কৌশল জেনে আমরা কিন্তু যেতে পারবো। তো আমি সকালে খুব ভোরে ফজর নামাজ পড়ে, আমার সাথে আমার একটা সহযোদ্ধা ছিল মুরাদ হোসাইন, সেদিন রাতে ছিল। সে তো প্রথমে এসে বললো আপনি এই জায়গায় কীভাবে থাকেন, একটা ছোট্ট রুম, মানে একজনের মানে একটা সিকিউরিটির চাকরি করে, আমার পরিচিত। সে বলছে আমার একটা নিরাপদ, আপনি আসেন এই মালিবাগে। আমি আসছি, এসে বলতেছে এই অফিসে আমি গার্ড, আপনি এই অফিসের একটা ছোট্ট রুম আছে, এখানে আপনি ঘুমাবেন। ও তো অবাক যে ভাই আপনি কীভাবে এখানে, 3 দিন আমি ওখানে ছিলাম, 3 দিন কীভাবে আপনি এখানে কাটাইছেন। ও সারা রাত ঘুমাই না, শুধু এইটা ভেবে আর দোয়া পড়তে। এরপরে যে 2জন ফজর নামাজ পড়ে 2জন আবার বের হয়ে গেছি 5 আগস্টের দিন সকালে বের হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে যাবো হচ্ছে এই শহীদ মিনারে। শহীদ মিনারে যখন গেছিলাম প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আপনার মনে আছে কিনা, প্রচণ্ড বৃষ্টি যখন শুরু হয়েছে তখন আমরা যেতে পারি না। আমরা তখন আপনার এই নয়াপল্টনের এখানে কতক্ষণ আমরা হাঁটাহাঁটি করছি যে নিচে, শেডের নিচে, যেন বৃষ্টিতে না ভিজে। এরপরে যখন একটু কমছে তখন গিয়েছি, চাঙ্গারফুল পর্যন্ত গিয়েছি, পুলিশের সাথে সংঘর্ষ। আমার 3 জন সহযোদ্ধা, নিশান, হাসমি, কামরুল, এরা আমাকে সেভ করার জন্য এভাবে দাঁড়িয়ে নিজেরা গুলিবিদ্ধ হয়েছে। ছোড়াগুলি সব ওদের গায়ে পড়ছে, আমার গায়ে পড়ে নাই। আপনারা দেখেছেন মিডিয়াতে এসেছে, এই পুলিশের যারা তখন কর্মকর্তা আছে তারা কিন্তু কিভাবে গুলিগুলো করেছে চাঙ্কারফুলে, এই সবগুলো ফুটেজে কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে, আমার ওই সহযোদ্ধাদেরকে। ওরা আমাকে আসতে দিবে না, ভাই আপনাকে থাকতে হবে। ওদের কথা হচ্ছে যে আপনি বেঁচে থাকতে হবে, আমরা কিছু না, আপনি আসবেন না। নো, তোমরা যাবা না, তোমরা আসো। ওদের সাথে আমার এরকম ফাইট চলতেছে, মুহুর্মুহুর গুলি করেছে আমাদের সামনে। সেখানে 3-4 জন শহীদ হয়ে গেছেন। কিন্তু সবচেয়ে বেশি আমরা ছিলাম চাঙ্কারফুলে, কিন্তু সবচেয়ে বেশি সেটা ঢাকা মেডিকেল কলেজের পাশে, শহীদ মিনার টু ঢাকা মেডিকেল কলেজ যে জায়গাটা, আমরা চাঙ্কারফুল পর্যন্ত পল্টন দিয়ে আমরা ঘুরতেছিলাম। তো আমরা ওই যে পুলিশ দেখলে এই রাস্তা থেকে ওই রাস্তা দিয়ে ঘুরে, এইরকম করে আমরা কোথায় সেই পল্টন থেকে হেঁটে ঘুরে আপনার এই গুলিস্তান হয়ে তারপর আমরা ওখানে আসতে পারছি। এভাবে প্রচুর হেঁটেছি ভাই, প্রচুর হেঁটেছি, না খেয়ে, শুধু পানি খেয়ে আমরা থেকেছি। এরকম মানে অসংখ্য সময়, জুলাই আন্দোলন তার আগে হয়েছে। পরে একটা সময় যখন ওই চাঙ্কারফুল থেকে শহীদ মিনারে আমাদেরকে দাঁড়াইতে দেয়নি আমরা, এরপরে যখন আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, কি করব ভেবে পারতেছি না। পরে আমার বন্ধুরে ফোন দিলাম, সাইফুল, আমরা তো বাটন ফোন নিয়ে গেছি, সাইফুল কই, বললো যে বন্ধু আমরা কিন্তু শাহবাগের সেনাবাহিনী বলতেছে আপনারা এরকম 20 জন 25 জন হলে হবে না, আপনাদের এখানে শত হাজার লোক লাগবে, হাজার লোক লাগবে, সেনাবাহিনীর অফিসার না হলে সৈনিক। আমার ওই বন্ধুকে বলেছে। এটা বলার পরে তো রক্তের মধ্যে পড়ে, আমাকে তখনও জানতাম না, আমার তো কোনো কমিউনিকেশন নাই। তবে কিছু গোয়েন্দা সংস্থার সার্কেল, ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই, পুলিশের বিভিন্ন জায়গায়, ওরা কিন্তু বলেছে আন্দোলনটা চালিয়ে যান, আন্দোলন এবার সফল হবে। কারণ এটা আপনাদের আন্দোলনটা শুধু রাজনৈতিক আন্দোলন ছিল, বিএনপির আন্দোলনটা কি ছিল, রাজনৈতিক আন্দোলন। সেটা এখন গণ অভ্যুত্থানের রূপ নিতে যাচ্ছে। কারণ এখন মানুষ সহ শেখা, আপনারা চাইছেন শুধু নিজেরা, যারা বিএনপি করেন তারা চাচ্ছেন শেখ হাসিনার পতন, এখন সাধারণ মানুষ সহ চাচ্ছে। এটা আমার একটা ছোট ভাই, সে এটিও মানে আপনার অ্যান্টি টেরোরিজম না অ্যান্টি টেরোরিজম ইউনিট, ATU পুলিশের, হ্যাঁ, ও আমাকে বলেছিল যে ভাইয়া প্লিজ কিপ আপ, ডোন্ট লিভ। এটা যখন আমাকে বলছে ভাই খুব আমাদের মেসেজগুলোতে সবাই আতঙ্কগ্রস্ত। সেনাবাহিনী একটা প্রোগ্রাম করেছিল শুক্রবারে, মোটামুটি সব জায়গায় ভাই আপনার আন্দোলনটা চালানো। 3 আগস্ট আমাকে কথা বলেছে। তখন সাইফুল্লাহকে কী বলিস, হ্যাঁ তুই তাহলে তুই কই আসিস? আমি চাঙ্কারফুল মোড়ে, এখানে তো অনেকেই শহীদ হয়ে গেছে, আর নিশানরা হাসমির আর গুলিবিদ্ধ হয়েছে, এখন কী করবো? গুলি কি মানে বুলেট? আমি কিছু না, ছোড়া গুলি। তাহলে তো চলতে পারবে, সমস্যা না, আর ওদেরকে সাহস দে। আমি তো নার্ভাস হয়ে গেছি, কারণ ওরা আমাকে সেভ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। তো তুই সাহস দিয়ে ওদেরকে নিয়ে চলে আয়, না হলে ওদেরকে রেখে তারপর চলে আয়, নিজে একলা শাহবাগে আসলে অন্তত স্লোগান দেওয়া শুরু করলে মানুষ আসতে থাকবে। আমি আমার বন্ধুর কথা, আমি সেই চাঙ্কারফুল থেকে হাঁটা শুরু করলাম, হেঁটে ভিতর দিয়ে
রমনা না, এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দিয়ে উঠে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উঠে যখন আমি ভাবলাম এবার মেন রোডে যাই, কারণ ঢাকা ইউনিভার্সিটির ভিতরে গেলে হয়তো সেনাবাহিনী ছাত্রলীগের দিক দিয়ে থাকতে পারে। আমার তখন আমাদের আইসোলেটেড, কমিউনিকেশন তো তেমন কারোর সাথে নাই, আর নতুন নাম্বার কেউ চিনেও না বাটন ফোনে। উঠে যখন আসছি তখন আমাকে পুলিশ থামাইছে। আপনি কই যান? বলছে আমি ব্লাড দিতে যাচ্ছি। কী ব্লাড দিতে চান? বলছে আমাদের এক আত্মীয়, তার ডেলিভারি কেস, পিজি হসপিটালে আমি যাব, সে মারাত্মকভাবে অসুস্থ, আমার ব্লাড দিতে হবে। তখন সেনাবাহিনী বলছে এই ছেড়ে দেন। কী কারণে বলছে না, ওই যখন ব্লাডের মানবিক, ছেড়ে দেন যাক। এরপরে তো মানে আমার কাছে আমি জাস্ট এরকম করছি, মানে আসতে পারছি। আমি তো জানি না, তখনও জানি না মানে শেখ হাসিনা পালাবে। পরে এর কিছুক্ষণ পরে শাহবাগ পর্যন্ত সাইফুলকে ফোন দিলাম, কতই কই, আমি শাহবাগের একদম মূল ইয়েতে 10-12 জন আছি আমরা। তখন সকাল 10টা কি 10:30 এই টাইমটা, 10-12 জন আছি, স্লোগান দিতে থাক। আর আমরা এখানে 200-300 লোক আছি, আমরা মোটিভেট করে মোটামুটি আসতেছি, 200-300 আসতেছি। কিছুক্ষণ পরে 200-300 না ওরা আসছে, কিছুক্ষণ পরে ওই দিক থেকে মিছিল আসতেছে, ওই পাশ থেকে মানে থেকে মিছিল আসতেছে, আপনার এই বাংলা মোটর ওই দিক থেকে মিছিল আসতেছে, সায়েন্স ল্যাবের ওই দিক থেকে মিছিল আসতেছে, তারপরে আপনার এবার মানে মৎস্য ভবনের ওই দিক থেকে মিছিল আসতেছে, মিছিলে ভরে যাচ্ছে। আমরা তো খবর নাই, আমাদেরকে তো নাই। এরপরে তো সবাই শুধু ফোন দিচ্ছে। এরপরে আমার ভাষা থেকে ফোন দিচ্ছে আমার ছোট ভাই, ও বলতেছে ভাইয়া এই সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎকার ইয়ে দিবে, সংবাদ সম্মেলন করবে। ভাইয়া সেনাবাহিনীর, আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলো ভাইয়া সেনাবাহিনীর প্রধান সংবাদ সম্মেলন করবে। জানি না মনের অজান্তে বলেছি শেখ হাসিনা শেষ নাই, তার মানে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাচ্ছে। মানে এই আনন্দে উচ্ছ্বাসিত, কিছুক্ষণ পরে তো এই আসতেছে আর সবাই খবর দিচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন তো এরপরে তো আর পছন্দ হয়ে গেছে, মানে ফিলিংসটা আপনি বুঝাতে পারবো না। এত জোর একটা চিৎকার করে মাটিতে লুটে পড়ছি, মানে এত সংগ্রামের পরে শেখ হাসিনা পালালো। যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে কে টেনে বিএনপি এনে সাধারণ মানুষের মাঝে প্রমাণ করেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা এই দেশের কল্যাণ চায় না, ভারতের তাবেদারি করে, দিল্লির তাবেদারি করে, এই দেশকে বিক্রি করে। যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 16ই জুলাই আবু সাঈদের বীরত্বগাথা দৃশ্য দেখে মানুষ যখন সম্পৃক্ত হয়েছে আন্দোলনে, এটার যে ফসল আমরা পেয়েছি। হাসিনা বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছে, এমনভাবে পালিয়েছে তার সকল নেতাকর্মী সহ পালিয়ে গেছে। এইটার আনন্দ আপনাকে এখন ফিলিংস বুঝাতে পারবো না। আল্লাহর কাছে শুধু কৃতজ্ঞতা জ্ঞাপন, তো আমরা সারা জীবন সৃষ্টির জন্য কৃতজ্ঞতা, কিন্তু এই আমাদের জীবনের যে অধ্যায়, এটা কৃতজ্ঞতা জ্ঞাপন, নতুন করে জীবন পাওয়া, নতুন করে গণতান্ত্রিক একটা দেশ পাওয়া, উচ্ছ্বাস, এই আমাদের আনন্দ, একটা গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে চিৎকার দেওয়া, আমরা একটা দীর্ঘ সংগ্রামে বিজয় হয়েছি বলে আনন্দে উচ্ছ্বসিত হওয়া, চোখের পানি আমাদের সকলের বিজয়ের আনন্দে কান্না করে দিয়েছি আমরা। তখন একজন সহযোদ্ধা যখন আরেকজন সহযোদ্ধাকে দেখেছি, জড়িয়ে ধরে কান্না। আমি যখন আমার ওই নিশানরা যখন আসতেছিল, আমার ওই ছোট ভাইরা যখন আসতেছিল ওই বিশ্ববিদ্যালয়, আমি ওদেরকে ধরে কান্না। আমার ওই বড় ভাইরা যখন আসতে, তাদের যাকে দেখে সবাই সবার মতো করে একটা ওই অন্যরকম ইমোশন, এবং এই উচ্ছ্বাসটা, এই আনন্দটা, এই আবেগটা একদমই অত্যন্ত মানে আনন্দের সাথে যেই মানুষের চোখের পানি পড়ে, সেটার একটা মানে ওই শাহবাগে আমরা এটা দেখেছি। এবং আমরা ছাত্রদলের অনেক নেতাকর্মী তখন ওখানে অলরেডি মাঠে চলে আসছি, ম্যাক্সিমাম আমরা আসছি। আমাদের অনেকেই মানে ওই যে গণভবনে যাচ্ছে, আমাদের যেই কোনো আমাদের সিনিয়র, আমরা তখন জানতাম না, নির্দেশনা আমাদের এরকম ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সংগ্রামের ফসল, কোনো একদিনের এই কয়েকদিনের আন্দোলনের ফসল এই আজকে শেখ হাসিনার পতন নয়, এটা দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল। তোমরা সবাই নিজেদেরকে সর্বোচ্চ সংযমের সাথে তোমরা তোমাদের আগামী দিনের স্বপ্ন যেটা যেভাবে সাজাবা সেভাবে চিন্তা করা শুরু করো। এই কথাটা আমাদের নেতৃস্থানীয় থেকে নির্দেশনা এসেছে। আমরা বাংলাদেশে আপনি দেখেছেন ওবায়দুল কাদের বলেছে আওয়ামী লীগের পতন হলে 2 লাখ লোক মারা যাবে, সেই জায়গায় এই দেশে হানাহানি হয় নাই। একটা নির্দেশনা মাত্র, সংযমের সাথে সাম্য, মানবিক এবং ন্যায় ইনসাফের সাথে একটা দেশ গড়ার যে পরিকল্পনা দরকার সেটা করো। আপনি দেখেছেন ছাত্রদল এখনো সেই শান্তি বজায় রেখে চলেছে, কেন্দ্রীয় কমিটি হবার কথা রয়েছে। কেমন নেতৃত্ব আশা করছেন?
একেবারে ছোট্ট করে। আমি তো শুরুতেই বলেছি যে আমাদের আসলে আন্দোলনের অভিজ্ঞতা বা আমাদের মাঠের সংগ্রামের অভিজ্ঞতা বলতে গেলে অনেক দিন রাত কেটে যাবে, এই অল্প সময় হয় না। তবুও এত সংক্ষেপ করে করে বলেছি, তবুও দীর্ঘ সময় হয়ে গেছে। আপনি যে প্রশ্নটা করেছেন ছাত্র দলের আগামী কমিটি, কেন্দ্রীয় কমিটি, দেখুন আমরা যারা দুঃসময়ে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত আছি এখন পর্যন্ত, আমরা যারা জড়িয়েছি নিজেদেরকে সকল সম্ভাবনাকে উপেক্ষা করে, নিজের কোথায় কি প্রাপ্তি হবে, নিজের কোথায় কি লাভ হবে, সেগুলো কোনো কিছু আমরা ভাবিনি। আমাদের মাঝেই ছিল দেশপ্রেম, আমাদের মাঝেই ছিল দলের প্রতি আনুগত্য, আমাদের মাঝে ছিল নেতার প্রতি আনুগত্য। আমরা সেটা বজায় রেখে রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, এবং কোনো কিছু পাওয়ার জন্য করিনি। নেতৃত্ব ফয়সালা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। উসিলা আমাদের বর্তমান সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী, উনি উসিলা থাকবেন এবং উনি সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন যার কপালে নেতৃত্ব রাখবেন, যে শ্রম, গাম, ত্যাগ এবং নির্যাতন নিপীড়নের মধ্যে রাজনীতি করেছে, পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী সময়ে আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাম্য, মানবিক, ন্যায় ইনসাফের ভিত্তিতে আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের দলের প্রধানের যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে যারা কাজ করেছে এবং সৃজনশীল এবং উদ্ভাবন শক্তিতে ভরপুর সংগঠনের প্রতি কমিটেড, সংগঠনের সম্মান ধরে রাখার জন্য নিজেকে সবচেয়ে বেশি সংযত করেছে, এবং সকল পর্যায়ে এবং মেধা শক্তি দিয়ে আগামী ছাত্র রাজনীতিকে সকল শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করতে পারবে। এবং সেই এরকম একজন নেতৃত্ব যদি আমাদের দেশ রাষ্ট্রপ্রধান, আমাদের দলের প্রধান চিন্তা করে, তাহলে অবশ্যই ছাত্রদলের গৌরব নিয়ে এবং গৌরবের মাঝেই টিকে থাকতে পারে বলে আমি মনে করছি। এবং সেরকমই একজন নেতৃত্ব, সেরকমই যারা আসবে, যে শীর্ষ নেতৃত্বে যতজনের নেতৃত্বে আসবে, আমি মনে করছি যে সকলের যেই পোর্টফোলিও আছে এবং তাদের যেই পুঁজি আছে, পুঁজি হচ্ছে আন্দোলন সংগ্রাম, শ্রম, ঘাম, সংযম। 5 আগস্টের পরবর্তীতে সংযম, ট্রান্সপারেন্সি, দলের প্রতি কমিটমেন্ট, দলকে সম্মান বৃদ্ধি করার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য, দলের ডিগনিফাইড হওয়ার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার, যারা করেছে সবাই দাবিদার। যতজনই প্রার্থী আছে, আমি সহ আমরা যারা প্রত্যাশা করি যে আগামী ছাত্রদলের নেতৃত্বে আমরা আসার জন্য যোগ্যতা রাখি, আমাদের পটেনশিয়ালিটি, আমাদের মেধা, আমাদের লেটেন্ট ট্যালেন্ট, আমরা যখন এটা সর্বোচ্চ দিয়ে কাজ করা যারা আগ্রহ প্রকাশ করছে, সবাই যোগ্য, সবারই যোগ্যতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকেই নেতৃত্ব দিবেন সেটাই হবে। উনি যেখান থেকে ফয়সালা করে জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত আসবে, সেই নেতৃত্ব পাবে, সেটাই আপনারা এই ক্ষেত্রে আমরা সবাই যোগ্য। এবং আমি মনে করছি যে আমরা সবাই বিগত সময়ের চেয়ে, যারা এখনকার প্রার্থী আছে, তারা বিগত কয়েক দশকের চেয়ে এই সময়ের নেতৃবৃন্দ অনেক বেশি যোগ্য। কারণ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা সম্মুখ সারিতে মাঠে ছিলাম, অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। সুতরাং আমরা সবাই যোগ্য। আল্লাহ যাকে নেতৃত্ব দিবেন, আমরা সবাই তার সাথে রাজনীতি করব। আল্লাহ যাকেই দেখ না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, দেশনায়ক জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, আমরা তার উপরে শতভাগ আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং আমাদের দলের প্রতি কমিটমেন্ট যে আমরা সংগঠনের স্বার্থে সবাই এক এবং অভিন্ন এবং ঐক্যবদ্ধ। যোগ্য নেতৃত্বে উঠে আসুক, এমনটাই চাওয়া সকলের। আজকের মতো ধন্যবাদ। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। তার মতো অনেকেরই এমন অজানা নানান ঘটনা লুকিয়ে আছে। সেই ঘটনাগুলো জানার জন্য ৭১ পডকাস্টে চোখ রাখুন।